আচ্ছা, রেকর্ড অন করছো? হুম, রেকর্ড শুরু করে দিলাম। হ্যাঁ। তো এখন ডিফারেন্ট স্টেজের জন্য ডিফারেন্ট। কেউ যদি 7 সেমেস্টার 8 সেমেস্টারে থাকে, সে একটু ডিপলি পড়তে পারবে যে ডেভিডসন পড়বে কিনা এখন। আর কেউ যদি ইন্টার্নশিপে থাকে বা 9 সেমেস্টারে থাকে, শেষের দিকে থাকে, তার জন্য এক ধরনের। এখন বিএমডিসি আগে যেটা হইতো যে বিএমডিসি প্রফের কোশ্চেন গুলো সলভ করলে বিএমডিসি পাস হতো খুব ইজি। কিন্তু বিএমডিসি এখন আর ওই অবস্থায় নাই যে প্রফের কোশ্চেন সলভ করলে বিএমডিসি পাস হবে, বা কিছু শীট পড়লে কিছু এই জায়গা থেকে ওই জায়গা থেকে পড়লে বিএমডিসি কোশ্চেন কমন আসবে বা বিএমডিসি তে পারা যাবে। এখন যে অবস্থায় আছে বিএমডিসি, এখন মোটামুটি রেসিডেন্সি পর্যায়ে চলে গেছে বিএমডিসি। এখন যদি প্রিপারেশন নিতে হয়, এখন প্রিপারেশন নিতে হবে রেসিডেন্সি পর্যায়ে প্রিপারেশন নিতে হবে। আর রেসিডেন্সি পর্যায়ে ওই ওই রকম পর্যায়ে না, একদম ডেঞ্জারাসলি যে রেসিডেন্সি পর্যায়ে প্রিপারেশন নিতে হবে, যে রেসিডেন্সি পাস করার মতো প্রিপারেশন নিতে হবে। রেসিডেন্সির সবচেয়ে ইজিয়েস্ট যে কোশ্চেন গুলো আছে বা যে কমন কোশ্চেন গুলো বাংলাদেশে বারবার ঘুরে ফিরে আসে, ওই ধরনের কোশ্চেন গুলো প্র্যাকটিস করলে বিএমডিসি খুব ইজি হয়ে যাবে। আর যেটা হচ্ছে যে ডেভিডসন পড়ে শেষ করে ফেলতে হবে কিনা, বা অমুক বই এই বই সেই বই অনেক বই পড়া লাগবে কিনা, ডেভিডসন পুরাটা যদি মুখস্থ করা যায় তাহলে তো অবভিয়াসলি শুধু বিএমডিসি না, যে কোনো এক্সামই পাস করা যায়। কিন্তু সেটা আমার দরকার আছে কিনা বা আমি কতটুকু রিটেন করতে পারলাম সেটার উপর তো ডিপেন্ড করে। আমি পুরা অনেক কিছু পড়লাম, কিন্তু আমি আমি 20 ঘন্টা 24 ঘন্টা পড়লাম, কিন্তু আমি রিটেন করতে পারলাম না কিছু, আমি পরীক্ষায় দিয়ে আসতে পারলাম না কিছু, আমি ফেল করলাম, তাহলে তো আমার কোনো লাভ হলো না। আমার দেখতে হবে স্মার্ট ওয়েতে কিভাবে পড়ে কম পড়ে কিভাবে আউটপুটটা বেশি দেওয়া যায়, ওইটা আমার মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে কেউ যদি কোচিং মনে করে যে কোচিং করবে কিনা, কোচিং করতে চাইলে কোচিং করতে পারে, কিন্তু কোচিং এর থেকেও যে এখন খুব বেশি কিছু আসে, বা বিশেষ করে অনেক হাইলি কস্টের কোচিং গুলা করে অনেকে দেখা যায় যে পরে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে কোচিং থেকে আসলো না, এই কোচিং থেকে আসলো না। তো সেই ক্ষেত্রে যেই জিনিসগুলা পড়া লাগবে সেগুলা বইগুলা, যে বইগুলো পড়া লাগবে সেগুলো আমি বলে দিতে পারি যে এই বইগুলো থেকে পড়লে খুব ইজিলি নিজে নিজে পড়া যাবে। এই যে একটা বই রেসিডেন্সি পার্ট, এই বইটা মাস্ট পড়তে হবে যদি বিএমডিসি নেক্সট কেউ পাস করতে চায়। কারণ আগে সবাই আমরা প্রফের কোশ্চেন সলভ করতাম, তাদের হাতে অলমোস্ট 14 মান্থস আছে। আচ্ছা, 14 মাস। 14 মাস হলে 1 বছরের মতো হলে খুব বেশি সময় তাও না, মনে হয় যে 1 বছর অনেক সময়, অনেক লম্বা টাইম করে আছে। আস্তে ধীরে ডেভিডসন পড়বো পুরাটা, বইটা পড়বো পুরাটা, পুরাটা বই শেষ করে তারপর ইয়ে করবো। শেষের 5-6 মাস কিভাবে যাবে বোঝা যাবে। তো এখন করতে হবে যেটা, যে গুছায় নিয়ে আসতে হবে লাস্ট 4-5 মাসের জন্য, যে 4-5 মাসে যাতে খুব ইজিলি প্রিপারেশনটা, মানে শুধু রিভাইজ দেওয়া যায় লাস্ট 4-5 মাস। তো হাতে থাকে কয় মাস, 8 মাসের মতো। 8 মাস যদি 8 মাস কেউ ওই পুরাটা পড়ে শেষ করতে পারবে না, যতটুকু তার ক্ষমতা অনুযায়ী সে বুঝে পড়তে হবে যে আমার অল্প পড়ে আউটপুটটা বেশি দিব। ওইটা চিন্তা করতে হবে যে 8 মাস আমি কিভাবে 8 মাসের মধ্যে পুরোটা শেষ করবো। কেউ ওই 14 মাস আছে, আমি 14 আজকে থেকে শুরু করে 14 মাস পর্যন্ত, 14 মাস পরে তো পরীক্ষা, 14 মাসের লাস্ট ডে পর্যন্ত আমি যদি চিন্তা করি যে 14 মাসের লাস্ট ডে পর্যন্ত আমার হাতে অনেক সময়, হাতে কিন্তু অনেক সময় নাই। পরীক্ষার আগে 1-2 মাস এমনি একদম মানে বুঝে যাবে না যে 1-2 মাস কোন দিক থেকে চলে গেছে। তো 14 মাসের জন্য আমি যেটা বলবো যে এখন থেকে পড়া শুরু করতে হবে। আমি যেটা সাজেস্ট করবো যে ডেভিডসন পুরাটা পড়ার থেকে, ডেভিডসন পড়লে অবশ্যই অবশ্যই পাস হবো, এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে ডেভিডসন পড়বা না কেউ, বা ডেভিডসন পড়লে হবে না। ডেভিডসন পড়তে হবে যদি কারো ওই রকম টাইম থাকে যে আরো আগে 7 সেমেস্টার 8 সেমেস্টারে, ওই সময়গুলোতে ডেভিডসন আহ ডেভিডসন ওই সময়গুলোতে কেউ যদি ডেভিডসনটা শেষ করে নেয়, যে ডেভিডসনটা পুরোটা মুখস্থ না করলে বুঝে নিচ্ছে, তার জন্য অনেক ইজি হয়ে যাবে। কিন্তু কেউ যদি এখন 18 মাস যদি মনে করে যে আমি এখন থেকে ডেভিডসন পড়া, যদি সে পারে যে 2-3 মাসে ডেভিডসনটা পুরোটা পড়বে, সে পড়তে পারে। কিন্তু তারপর ডেভিডসন পড়ার পরে যে এই বইগুলা, এটা দেখাইলাম, তারপরে এই যে একটা বই আছে বিসিএস এর 500 টপিক, এটা হচ্ছে সিনাপসের, এই বইগুলাতে ডেভিডসন থেকে নিয়ে খুব সুন্দর করে, খুব অল্প মানে মোস্ট কমন যেগুলা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস লাগবে ডেভিডসনে, এগুলা মিস করাই যাবে না। এই জিনিসগুলা এই বইগুলাতে দেওয়া আছে, যেগুলা খুব সুন্দর করে গুছায়া টপিক ওয়াইজ একদম
ছোট ছোট টপিক ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া আছে, যেটা এখন থেকে যদি কেউ এই জিনিসগুলো পড়া যায় বুঝে, মানে পড়তে হবে এখন যদি কেউ ওই মুখস্থ করে পড়া যায়, তাইলে গিয়ে কোশ্চেন বিএমডিসি তে কমন পাবে না। কোশ্চেন কমন কেউই পাবে না। ডেভিডসন পুরা যে মুখস্থ করে গেছে সেও অনেক স্টেম পাবে না কমন, বা যে ওইটা মুখস্থ করছে এটা মুখস্থ করছে সেও কমন পাবে না। বিএমডিসি তে করতে হবে কি, সে যেটা বুঝে পড়ছে এখান থেকে যদি স্টেম ডিফারেন্ট আসে, সে তখন ওইটা বুঝে ওখান থেকে অ্যান্সার করতে পারে। ওখান থেকে অ্যান্সার করা তখন সহজ হবে। কারণ এখানে মুখস্থ করে গেলে মুখস্থ স্টেম না পাইলে একদম একদম অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ এখন কেউ বলতে পারবে না যে স্টেম গুলা কেউ কমন পালাইছে। টপিক কমন সবাই বলতে পারে যে টপিক, এখন টপিক তো আর বাইরে আসা কিছু না। এফএল ফিব্রিলেশন এমআই এগুলোর বাইরে তো টপিক কেউ কেউ খুঁজেও পাবে না মেডিকেল সেক্টর। এগুলা থেকে আসবে, কিন্তু কি হবে, স্টেম কমন আসে না। পরে স্টেম কমন না আসলে সবাই ওই যে ওই শীট পড়ছে ওই বই পড়ছে, এখন ওইটা থেকে তো আসে না, এটা থেকে আসে না, ওই স্টেম গুলো তখন আর অ্যান্সার করতে পারে না তখন। এই জন্য চিন্তা করতে হবে যে সেম কমন না আসলেও কিভাবে অ্যান্সার করা যাবে, ওই হিসাব করে করতে হবে, যে ওইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যে আমার যদি সেম একদমই কমন না আসে আমি কিভাবে অ্যান্সার করতে পারবো, যে আমি এই জিনিসটা বুঝছি, তো এই অ্যান্সারটা আমার হওয়ার কোনো পসিবিলিটি নেই, যে এই অ্যান্সারটা হবেই না, এটা আমি জানি যে এই অ্যান্সারটা হবে না। ওইভাবে আমি এক্সক্লুড করে যখন অ্যান্সার করতে পারবো তখন খুব ইজি হয়ে যাবে অ্যান্সার করা। তো এইগুলা হচ্ছে বই, এই বইগুলা যেমন এই বইটাও খুব খুব কাজের, এই বইটা পড়তে হবে। তারপরে হচ্ছে কোশ্চেন ব্যাংক রাখতে হবে, খুব খুবই 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 প্রয়োজনীয়। লাস্ট আওয়ারটা নতুনটা না, নতুন লাস্ট আওয়ার আছে এটা, কিন্তু এইটাতে কম আছে কোশ্চেন। লাস্ট আওয়ার রাখতে হবে এইটা। আর লাস্ট আওয়ারটা কিভাবে পড়তে হবে, লাস্ট আওয়ার পড়তে হবে অ্যানাটমি বা ওই পার্ট গুলা, বেসিকের পার্ট গুলা বাদ দিয়ে। লাস্ট আওয়ারে যদি ফার্স্টেই কেউ অ্যানাটমি পার্টটা দেখে খুব মাথা নষ্ট হয়ে যাবে, যে লাস্ট আওয়ার খুব হিউজ জিনিস, খুব ডেঞ্জারাস জিনিস, এটাতে ঢোকা যাবে না। তো লাস্ট আওয়ারে পড়তে হবে শুধুমাত্র ফিজিওলজি পার্টটা প্র্যাকটিস করতে হবে। ওইগুলাতে পড়া, ওই 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 বইগুলাতে টপিক গুলা যখন পড়বে কেউ, ওই একটা একটা টপিক পড়ার পর লাস্ট আওয়ারে ওই টপিকটা আসবে, আসার পর দেখবে যে এই কোন কোশ্চেন গুলা বাংলাদেশে খুব বেশি কমন আসে, বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেন গুলো আসতেছে, এই টপিকটা বাংলাদেশে খুব কমন, এই জিনিসটা মিসই দেওয়া যাবে না। এটা বোঝা যাবে লাস্ট আওয়ারে আসলে। বা আরো যে কোশ্চেন ব্যাংক গুলো আছে, আরেকটা কোশ্চেন ব্যাংক আছে সাইড স্টুডেন্ট এর প্রশ্ন এমসিকিউ প্র্যাকটিস করার জন্য, আমার নামটা মুছে গেছে, এটা 39তম বিসিএস এর জন্য একটা কোশ্চেন ব্যাংক বের করছে, আমি নামটা পাইলাম, বলবো না। এই কোশ্চেন ব্যাংকটাও খুবই খুবই সুন্দর, এমসিকিউ গুলা খুবই সুন্দর, মানে নিজে প্র্যাকটিস করার জন্য খুব বেস্ট। তো যেটা হচ্ছে যে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে খুব বেশি। আর একটা বই হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের জন্য, 2000 এমসিকিউ, এটার কোনো বিকল্প নাই। এটা হচ্ছে আগে কোশ্চেন গুলা নিয়ে, তো এটাতে হচ্ছে মানে একটু বেসিক টাইপের যে কোশ্চেন গুলা, প্রফের কোশ্চেন গুলার আইডিয়াটা এটা থেকে পাওয়া যাবে। আর এটাতে পাওয়া যাবে হচ্ছে যারা কোশ্চেন করে ওনারা কি কি কোশ্চেন করে, ওই ব্যাপারটা পাওয়া যাবে যে এখানে। কারণ কোশ্চেন এখন আর তো প্রফের কোশ্চেন যারা করে তারা সেট করে না, তার মানে প্রফের কোশ্চেন সলভ করে গিয়ে আমার কোনো লাভ নেই। কোশ্চেন সেট করে কারা এখন, হয় বিসিপিএস এফসিপিএস এর কোশ্চেন সেট করে লোকজন করে, বা বিএসএমইও করে, পিজির কোশ্চেন রেসিডেন্সি কোশ্চেন যারা সেট করে ওনারা করে। তো ওনারা কোন কোশ্চেন গুলা অন্যান্য জায়গায় দেয়, অবশ্যই ওই জায়গা থেকে বের হইতে পারবে না। কারণ মানে সবারই একটা ইয়ে থাকে যে আমরা যে কোশ্চেন গুলো ওখানে ওখানে থাকে। আর বাংলাদেশে স্যাররা যাচাই করতে চায় যে একটা ছেলে, আমরা যে কোশ্চেন গুলা কমন বাংলাদেশে পড়ি বা স্টুডেন্টদের পারতেই হয়, সেই কোশ্চেন গুলা ওরা পারে কিনা, সেই টপিক গুলা ওরা অ্যান্সার করতে পারে কিনা, সেটা কিন্তু দেখে। স্যাররা কিন্তু এত খারাপ না যে আমরা বাইরে থেকে পড়ে আসছি দেখা আমাদেরকে খুব ফেল করাইতে চাবে, বা আমাদের একদম আনকমন জিনিসগুলো দিয়ে আমাদের আটকাইতে চাবে, তা না। আমি আমি দেখছি, আমি এর আগে কোশ্চেন গুলো দেখছি বা এবারও আমি পরীক্ষা দিতে গিয়ে দেখছি যে স্যাররা জাস্ট যাচাই করতে চায় যে একটা ছেলে, মানে আমাদের ছেলেদের যে, মানে বাংলাদেশের ছেলেদের যে কোশ্চেন গুলা কমনলি জিজ্ঞেস করে বা কমনলি ওদের পারতেই হয়, এই কোশ্চেন গুলো অ্যাটলিস্ট সে পারতেছে কিনা। এখন কথা হচ্ছে যে স্টেম গুলা কমন না পড়াটা, তো স্টেম কমন পড়া লাগবে না। কেউ যদি কোনো একটা টপিক এই বইগুলো থেকে পড়ে প্র্যাকটিস করে, তখন তার এই ওই বাকি স্টেম গুলো সম্পর্কে ইজিলি আইডিয়া হয়ে যায়। আর স্টেম কমন পড়ে না 30-40% একদম এই লাস্ট আওয়ার গুলো থেকে 30-40%। এই এতগুলা বই তো না, বই তো 3টা, আর দেখাইলাম আমি। আর এই 2টা বই একদম সিমিলার, টপিক থেকে শুরু করে একদম জিনিসপত্র সহ একদম ভিতরে
বইগুলো খুললে দেখা যাবে যে একদম সিমিলার জিনিস, হয়তো 19-20, কারণ দুইটা বই ডেভিডসনের ম্যাক্সিমাম জিনিস থেকে নেওয়া। তো যখন পড়তে গেলে দেখা যাবে যে একদম সিমিলার জিনিস, খুব পার্থক্য হবে না। তো এই বইটা মাস্ট, এই বইটা 3টা ভলিউম আছে, ভলিউম 1, 2, 3। তো এখন কেউ যদি পাস করতে চায় তাহলে তার এই বইটা পড়া লাগবে, কিছু করার নাই। আর এই বইটা দেখতে এত বড় মনে হলো, ভিতরে অনেক বড় করে ইয়ে করে করা। তো এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না, করতে পারার কথা। আমি যেহেতু পড়তে পারছি বা অনেকেই পড়ছে, এবার যারা পাস করছে অনেকেই এই বইগুলা পড়ে পাস করছে। তো আর যদি 18 মাস বা 1 বছর অ্যাটলিস্ট থাকে, এই বইগুলা পড়ে যাওয়া উচিত, কারণ এই বইগুলো ছাড়া বিএমএসে সার্জারি থেকে কি পরিমাণ কোশ্চেন আসে আমি মেডিসিন থেকে বলবো। এটা এখন আগে ফলো করতে কিনা জানি না, এখন ওরা ইদানিং একদমই ফলো করে না, পার্সেন্টেজ বা সিলেবাস ওরা একদমই ফলো করে না। কোনোবার দেখা যায় গাইনি থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, কোনোবার দেখা যায় যে মেডিসিন থেকে অনেক কোশ্চেন আসছে, কোনোবার সার্জারি থেকে অনেক কোশ্চেন আসছে। তো এটা ওরা ফলো করে না, যে কারণে ওইভাবে হিসাব করে পড়তে গেলে খুব লস হয়ে যায়। যেটা করতে হবে যে প্রিপারেশনটা খুব ভালো রাখতে হবে, আর কনফিডেন্স রাখতে হবে যে যেখান থেকে আসুক কোশ্চেন যাতে অ্যান্সার করে আসতে পারি, ওই কনফিডেন্সটা রাখতে হবে। ওই পার্সেন্টেজ হিসাব করে বিএমবিসি এখনো দেয়। বিএমবিসির পার্সেন্টেজ হিসাব করে দেওয়া উচিত, সিলেবাস ফলো করা উচিত, কিন্তু ওরা এটা করে না। কারণ একবার দেখা যায় যে বেসিক থেকে অনেক কোশ্চেন আসছে, একবার দেখা যায় যে সার্জন থেকে অনেক কোশ্চেন আসছে, একবার ক্লিনিক্যাল কোশ্চেন অনেক বেশি আছে, এক একবার এক এক রকম। কিন্তু যেটা হয় যে যারা পড়ার মধ্যে থাকে বা যাদের কনফিডেন্সটা থাকে যে না আমি সবকিছুই আমার পড়া আছে, ওদের পাস হবে, এটা কোনো সমস্যা না। বিএমডিসি একটা জিনিস বলি যে বিএমডিসি খুব আহামরি জিনিস না। বিএমডিসি সবার কাছে যেটা মনে হয়, আমাদের কাছেও মনে হইতো বা অনেক সময় ভয় লাগে বা লাগতো, স্বাভাবিক। কিন্তু বিএমডিসি হচ্ছে যদি বাংলাদেশে এরপরে পরীক্ষাগুলো ধরা হয়, কারণ কোশ্চেন গুলা কিন্তু এরপরে পরীক্ষা যারা নেয় ওরাই সেট করে। তারপরও ওই হিসেবে অনেক অনেক ইজি হয় বিএমডিসি পরীক্ষাটা। যারা রেসিডেন্সি মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখবে, এই রেসিডেন্সি প্রিপারেশন নিলে বিএমডিসি হবে না, এটা খুব কম এক্সিডেন্টলি হইতেই পারে। এটা যে কারো ক্ষেত্রেই হইতে পারে যে অনেক পড়ছে তারপরে এক্সিডেন্ট হয়েছে, বাট এক্সিডেন্ট না হইলে রেসিডেন্সির পড়া প্রিপারেশন মোটামুটি নিলে কারো কাছে বিএমডিসি খুব কঠিন মনেই হবে না। সেজন্য হচ্ছে বিএমডিসি বিএমডিসি নিয়ে এত টেনশন করার চেয়ে প্রিপারেশনটা ভালো নিলে। আর যদি কেউ কোচিং এর কথা বলে, যে অনেকে জিজ্ঞেস করে যে কোচিং করবেই কিনা, করতে হবে কিনা। কোচিং একটা লাগে হচ্ছে একটা রেগুলারিটির জন্য। যে কোনো কোচিং এই ভর্তি হওয়া যায় একটা রেগুলারিটি থাকার জন্য, রেগুলারিটি অবশ্যই লাগে, একটা এক্সাম নিলে বা পড়ার মধ্যে থাকলে একটা রেগুলারিটি থাকা লাগে। কিন্তু এমন কোচিং এ যাওয়া উচিত না যেখানে কষ্ট হাই বা পড়ার ইয়েটাও লেংদি। আর এমন কোচিং গুলোতে যাওয়া উচিত যেখানে অনেকে মিলে পড়ায়, ওই ধরনের কোচিং গুলা। কারণ বাংলাদেশের কোচিং গুলা যেটা করে যে খুব বেস্ট, বাংলাদেশের জেনেসিস, সিনেপস, ওই কোচিং গুলা খুবই খুবই বেস্ট। কারণ বাংলাদেশের ওনারা ভাইয়ারা, আহ, এখানকার ভাইয়ারা পড়ায়। তো আমাদের কোশ্চেন যেহেতু সেট করবে এখানকার স্যাররা, এখানকার যে সিনিয়ররা। তো আমরা যদি আহ, এখান এখানের কারো কাছে না পড়ি, তাহলে আমাদের জন্য খুব এটা লস হবে। কারণ আমি হয়তো আজকে পাশ করে গেছি, কিন্তু আমি কিন্তু ফুললি কোচিং করার মেইন সময়টা কখন পাই না। কোচিং করার মেইন সময় হচ্ছে, এটা ডিপেন্ড করে। কেউ যদি মনে করে যে আমি কোচিংটা করে, তবে কোচিং একদম লাস্ট পরীক্ষার আগে 6 মাস করলে বেস্ট, কারণ ওই সময় রেগুলারিটিটা খুব দরকার লাগে, মডেল টেস্ট গুলো লাস্টের দিকে খুব দরকার লাগে। তো এখন যদি কেউ আবার চায় যে আমি এখন কোচিংটা করলে আমার একটা খুব ভালো একটা গুছায় নিয়ে এসে তারপরে ইয়ে করতে পারতাম, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে করতে পারে, যদি কেউ ওরকম মনে করে যে লাস্টের দিকে মডেল টেস্ট গুলো আবার আরেক জায়গায় দিবে। যে আমি এখন কোচিংটা করে রাখি, মডেল টেস্ট গুলো, শুধুমাত্র মডেল টেস্ট গুলো আমি অ্যাটেন্ড করবো একটা কোচিং। এটাও আমার কাছে বেস্ট মনে হয়। এই আইডিয়াটাও ভালো। কিন্তু যদি কেউ করতে চায় লাস্টের দিকে করলেই বেটার, কারণ তখন একদম তাজা তাজা একটা ইয়ে থাকে, ফ্রেশ একটা ইয়ে নিয়ে, কনফিডেন্স নিয়ে তখন পরীক্ষা যাওয়া যায়। তবে এখন তো মানে অনেক আনসার্টেনিটি হয়ে গেছে যে কোচিং করার পরও দেখা যায় এক্সাম হয় না বা হইতে লেট হয়। সেই জন্য ওইটা নিয়ে এত টেনশন করার কিছু নয়। যদি এক্সাম লেট হয় বা ইয়ে হয়, তখন মডেল টেস্ট দিলেই হয়ে যাবে। তো ওইটা বলছিলাম যে কোচিং বাংলাদেশে যে ভাইয়ারা বিভিন্ন যেভাবে পড়ায় ওইভাবে পড়লে কি হবে নাকি এর বাইরেও করতে হবে।
জেনেসিস কোচিংটা সম্পর্কে আমার ফুল আইডিয়া নাই যে কোচিংটা কিভাবে পড়ায়, বাট আমি যাদের কাছে শুনছি জেনেসিস কোচিংটা করছে, ওরা বলছে যে খুবই ভালো পড়ায়, এবং যে মডেল টেস্ট গুলো নিছিল ওগুলা থেকে অনেক অনেক কোশ্চেন কমন আসছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জেনেসিস যেভাবে পড়াবে ওভাবে পড়লে, ওই গাইডলাইনে পড়লে এনাফ। আর সাথে এই বইগুলা যদি কেউ পড়তে পারে, আর যারা জুনিয়র আছে, যদি কেউ জুনিয়র থেকে থাকে, তা আমার জুনিয়রদের একটা সাজেশন থাকবে যে আহ, নিচের দিকে সেমিস্টারে থাকতে কোনো একটা কোচিং এ, অনলাইনে, যদি এখন তো অনলাইনে খুব ইজি হয়ে গেছে, অনলাইনে একটা কোচিং করে রাখার জন্য রেসিডেন্সি। বুঝার দরকার নাই খুব বেশি হাই লেভেলের জিনিস, যদি যায়ও যে আমি পড়তে পারছি না ধরতে পারছি না, দরকার নাই। যতটুকু বুঝবে, যে জিনিসগুলো বুঝবে ওইটাই যদি রিটেন করতে পারে, আর 10% 20% এটা পরবর্তীতে গিয়ে অনেক কাজে লাগে। 10-15 হাজার টাকা ইনভেস্ট করে কেউ যদি একটা কোচিং এ, রেসিডেন্সি কোচিং এ ভর্তি হয়, দেখা গেল যে সে কিছুই বুঝতেছে না বা অনেক কিছু বুঝতেছে। আমি যেমন আমি যখন 5th ইয়ারে ছিলাম, তখন আমি দেশে আসছিলাম 3 মাসের জন্য। আমি এসসিবিএস এর একটা জেনেসিস কোচিং এ ভর্তি ছিলাম, 3 মাসের জন্য করছি। কিচ্ছু বুঝি নাই, বাইরা পড়াই দিচ্ছে, খুব হাই লেভেলের জিনিস পড়াই দিচ্ছে, সাথে সব দেখি যে অনেক বয়স্ক বয়স্ক মানুষজন। কিছু বুঝি নাই, তো দরকার নাই। তো আমি যতটুকু, আমি একটা জিনিসও যদি আমি ওখান থেকে ইয়ে করতে পারি, রিটেন করতে পারি, আমার জন্য এনাফ। আর ওইটা ওইটা করার পর আমি বুঝছি যে আমার একটা খারাপ ডিসিশন ছিল যে এসসিবিএস এর কোচিংটায় ভর্তি হওয়া দরকার ছিল, রেসিডেন্সি প্রিপারেশন নেওয়া। তো পরে আমি রেসিডেন্সি প্রিপারেশন, ওখানে রেসিডেন্সি প্রিপারেশন ভর্তি ছিলাম আরেকটা। তো যেটা এসসিবিএস এর দরকার নেই, কিন্তু রেসিডেন্সির প্রিপারেশনের সাথে এখানে বিএমডিসি প্রিপারেশনের অনেক অনেক মিল আছে। তা কেউ যদি ওরকম সময় সুযোগ থাকে আর ইনভেস্ট করতে চাই একটু টাকা, যে 10-15 হাজার টাকা ইনভেস্ট করে, আমি কিছু জানি। তো এখানকার ভাইয়াদের থেকে জানলে হয় কি, এখানের ভাইয়ারা অনেক বই ঘেটে পড়ে, অনেক কিছু, অনেক বই ঘাটে, অনেক নিজেরাও স্যারদের থেকে অনেক কিছু শুনে, দেখে, ক্লিনিক্যালি অনেক কিছু দেখে। তো ওই বিভিন্ন ভাইয়ারা এক কোচিং এ অনেক ভাইয়ারা পড়ায়, তো ওখান থেকে জানলে অনেক জিনিস দেখা যাবে যে অনেক জিনিস আছে যে খুব সিম্পল জিনিস, ওনারা খুব কমনলি রেগুলার ইউজ হয়, কিন্তু আমরা বাইরে থাকার কারণে আমরা কমনলি এই জিনিসগুলো জানি না, যেগুলো আমাদের জানতেই হবে যে কমন। এই দেশে এই পড়াগুলো কমন। ওই পড়াগুলা। হ্যালো নফিল, মেসেজ আসলো কেন আমার? থ্যাংক ইউ ফর চুজিং জুম। ভাই 40 মিনিট পার হয়ে গেছে, আবার ইয়া করতে হবে। আচ্ছা, আবার করো তো। কিন্তু চলতেছে তো। বের করে দেয়নি, বের করে দেয়নি তো, চলতেছে তো। চলতেছে আচ্ছা, তো। মেসেজ মেসেজ দিছে মনে হয় একটা জাস্ট। হ্যাঁ। তো আমার কাছে মনে হয় যে কেউ যদি সময় সুযোগ থাকে, পারে রেসিডেন্সি একটা কোচিং এ ভর্তি হওয়া উচিত। এখন বলবে, কেউ বলতে পারে যে ভাই এত হাই লেভেলে এই সে, হাই লেভেলের দরকার নাই, তোমার এত কিছু পড়ারও দরকার নেই, এত কিছু বোঝারও দরকার নেই। যতটুকু তুমি দেখবা যে তোমার মাথা দিয়ে যাইতেছে, মাথার ভিতর দিয়ে যাচ্ছে, অতটুকু তুমি রিটেন করবা। যেটা মাথার উপর দিয়ে যাচ্ছে ওইটা ক্যাচ করতে যাবে না, ওটা ছেড়ে দিবা যে ওইটা রেসিডেন্সি পড়া। কিন্তু রেসিডেন্সি পড়ার সাথে বিএমডিসি পড়া এখন অনেকটা অনেকটা মিল। শুধুমাত্র কি, কারণ রেসিডেন্সি ছাড়াই কোশ্চেন করে, শুধুমাত্র মিল হচ্ছে কি, ওখানে সবচেয়ে মানে একদম ইজিয়েস্ট কোশ্চেনটা হচ্ছে বিএমডিসি তে আসে। ইজিয়েস্ট কমনেস্ট মানে মোস্ট কমন যে কোশ্চেন গুলা রেগুলার আসে, ওই কোশ্চেন গুলো আসবেই এখানে। যেমন ডর্সাল কলামের একটা কোশ্চেন পাইছিলাম আমি, বা যেগুলো রেসিডেন্সিতে আমি প্রত্যেকটা কোশ্চেনে, রেসিডেন্সি কোশ্চেনে গেলে আমি ডর্সাল কলামের কোশ্চেনটা পাইতাম। ওইটা গিয়ে দেখি বিএমএস তো হুবহু এবং স্টেম সহ হুবহু আসছে। তো ওই ওই পড়াগুলা কিন্তু, যে বিএমডিসির কোচিং গুলাতে কিন্তু অনেক কিছু আছে যে ওই লেভেলের জিনিসগুলো পড়ায় না। তো রেসিডেন্সিতে যে জিনিসগুলো একদম মানে প্রত্যেকটা কোশ্চেনে গেলে দেখবা যে রেসিডেন্সির কোশ্চেন গুলোতে এই কোশ্চেন গুলো একদম কমন। এই কোশ্চেন গুলা বাদ দেওয়া যাবে না। এই কোশ্চেন গুলা বাদ দিলে, বা সবচেয়ে ইজি মানে ইজি কোশ্চেন গুলো আর কমন কোশ্চেন গুলো বাদ দিলে তোমার বিএমডিসি থেকে ইয়ে করতে পারবো না, কুল কিনারা পাবো না। কারণ ওই যেটাই বলছে যে বিএমডিসি এখন আর বিএমডিসি তে নাই। বিএমডিসি কিন্তু ছেড়ে দিছে, মানে আগে যে ডিএমসির উপর থাকতো, কোশ্চেন করতো প্রফেট কোশ্চেন ছাড়া, অপশন সহ কমন, এরকম কোশ্চেন কয়টা থাকতে পারে কোশ্চেন ব্যাংক থেকে? কোশ্চেন ব্যাংক থেকে এরকম 30টা 40টা থাকতে পারে, 30টা 40টা, 30টা ম্যাক্সিমাম, খুব বেশি থাকবে না। কিন্তু বাকি যেগুলো থাকবে ওগুলো তুমি কোশ্চেন ব্যাংক করলে আইডিয়া করে অ্যান্সার করা যাবে। যে এটা মানে এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দুইটা অপশন দেখলে একদম মানে ফার্স্টে বুঝে যাবো যে এটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। বাকি দুইটা যেটা হইতে পারে, এটা হওয়ার মনে হইতেছে যে হইতে পারে, আমি তো পড়ছিলাম এরকম ভাবে। কিন্তু বাকি দুইটা একদম মানে হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আরেকটা টপিকে দেখবা যে ওইটা ওই টপিকে ছিল। তো এই টপিকে না হওয়ার সম্ভাবনা বেশি, ওইভাবে এক্সক্লুড করতে পারবা। তো কোশ্চেন ব্যাংক সলভ করলে, মানে কোশ্চেন ব্যাংক সলভ করলে হয় কি,
ওয়ার্ল্ডের প্রত্যেকটা এক্সামে মানে মেইন সবারই টার্গেট থাকে, তুমি প্ল্যাবে বলো কোশ্চেন ব্যাংক সলভ করতে হয়। এমআরসিপি যে কোশ্চেন ব্যাংক গুলো আছে, পাস মেডিসিন, পাস টেস্ট, এই কোশ্চেন ব্যাংক গুলো সলভ করতে হয়। তারপর ইউএসএমএল তে যে ইউএসএমএল এর কি আছে, ইউএসএমএল এর কোশ্চেন ব্যাংক গুলো ওই ইউআল বা ওই কোশ্চেন ব্যাংক গুলো সলভ করতে হয়। ওই কোশ্চেন ব্যাংক গুলো সলভ করলে হয় কি, আইডিয়া হয়ে যায় যে খুব ভালো যে কোন কোশ্চেন গুলা রেগুলার আসে, তোমার পড়তে তখন খুব ইজি হয়ে যায় যে এই কোশ্চেন গুলো আমি বারবার সব জায়গায় দেখছি, এই টপিকটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো আমাদের এখানে যে ভুলটা সবাই আমাদের করে, যে আমাদের চায়নার চায়না থেকে আমরা যারা আসি, যে কোশ্চেন ব্যাংক সম্পর্কে আমরা খুব বেশি গুরুত্ব দিই না। যে কোশ্চেন ব্যাংক আমরা শুধুমাত্র পড়ার উপর গুরুত্ব দিই। তো একে তো আমরা জানি না যে বাংলাদেশে কোন কোশ্চেন গুলা কমন, আমরা ওখানে বসে অনেক কোশ্চেন ওখানে পড়ি যেগুলো এখানে কমন না, আবার অনেক কোশ্চেন আছে যে এখানে কমন, ওখানে আমরা পড়ি না। তো ওই কোশ্চেন গুলো সম্পর্কে আমার আইডিয়া নিতে হলে কি করতে হবে, হয় বাংলাদেশের মেডিকেল গুলোতে আমার যাইতে হবে, দেখতে হবে। বাংলাদেশের মেডিকেল গুলো বলতে আমার আগে যেমন ছিল যে প্রফেট কোশ্চেন ব্যাংক গুলো সলভ করলে হয়ে যেত, তো এখন আর প্রফেট কোশ্চেন ব্যাংক সলভ করলে তো হয় না, কারণ এখন কোশ্চেন সেট করে না প্রফেসররা, তো কিভাবে প্রফেট কোশ্চেন হয়, প্রফেট কোশ্চেন সলভ করে, এই জন্য এখন হয় না। তো কোশ্চেন ব্যাংক হিসেবে এখন তাহলে রেসিডেন্সি কোশ্চেন ব্যাংক গুলো সলভ করতেই হবে। তো রেসিডেন্সি কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলেও তুমি আবার বুঝবা যে একটু হাই লেভেলের কোশ্চেন গুলো আছে যেগুলো তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমরা দেশের থেকে ইন্টার্ন বা ইন্ডিয়া বা পাকিস্তান হোক, যেখান থেকে হোক না কেন, এটা নিয়ে ইন ফিউচার ল্যাব বা পোস্ট গ্রাজুয়েশন এক্সাম না, এটা নিয়ে কোথাও কিছু হবে না। ইন্টার্নশিপের সার্টিফিকেট ওই গ্রাজুয়েশনের আগ পর্যন্ত, ইন্টার্নশিপের সার্টিফিকেট দেখার দায়িত্ব হইতেছে যে গ্রাজুয়েশন দিবে তার। ইন্টার্নশিপের সার্টিফিকেট অ্যাড করার কারো দেখার দায়িত্ব না। আর এটা যদি পোস্ট গ্রাজুয়েশনে ইন্টার্নশিপ হইতো, যে গ্রাজুয়েশন আফটার গ্রাজুয়েশন ইন্টার্নশিপটা, তাইলে এটা দায়িত্ব ছিল যে যারা এরপরে ইয়ে করবে, কারণ ওই অবজারভারশিপ বা ক্লিনিক্যাল রোটেশন এই জিনিসগুলো যখন হয় সবার গ্রাজুয়েশনের পরে অন্যান্য দেশে করে, ওগুলো যাচাই করার দায়িত্ব কিন্তু যে যেখানে এক্সাম হয় ইয়ে হয় ওদের দায়িত্ব তখন, যে আফটার গ্রাজুয়েশন কি হলো, কারণ আফটার গ্রাজুয়েশন তো আর তোমার ভার্সিটির দায়িত্ব নাই। তো এটা কার দায়িত্ব তাইলে, তুমি তো যে কোনো কিছু করে ভুয়া ইয়ে করে নিয়ে আসতে পারো, তো তখন ওদের দায়িত্ব হচ্ছে ওইটা চেক করা। কিন্তু বিফোর গ্রাজুয়েশন কেউ যদি ওই ইন্টার্নশিপটা বা ওইটা করে, ওটা শুধুমাত্র গ্রাজুয়েশনের জন্য কাজে লাগে। যখনই গ্রাজুয়েশন সার্টিফিকেটটা দিয়ে দিবে, ওইটা শেষ হবে, ওইটার কাজ, ওইটা তোমার ওই জায়গায় পড়ে থাকবে, ওইটা জায়গা মতো থাকবে, কিন্তু কেউ আর ওখান থেকে চেক করবে না। এটা থাকবে সব জায়গায়, তোমার দিতে হবে, কিন্তু ওইটা নিয়ে কেউ আর নাড়াচাড়া করবে না, কারণ এটা নিশ্চয়ই ভেরিফাইড হয়ে তোমার ভার্সিটিতে গেছে দেখা, ভার্সিটি ভেরিফাইড কিনা এটা সবাই চেক করবে যে তোমার ভার্সিটিটা ভেরিফাইড কিনা। তো ভার্সিটি যদি ভেরিফাইড হয়, আর ভার্সিটি নিশ্চয়ই মানে ভেরিফাই করা ছাড়া তোমাকে গ্রাজুয়েশন সার্টিফিকেট দিবে না, ওরা অথেন্টিক হয়ে থাকলে। তো সেই ক্ষেত্রে সবাই তখন বিশ্বাস করে ভার্সিটিকে, যে ওরা অথেন্টিক ভাবে আসার কারণে গ্রাজুয়েশন সার্টিফিকেটটা ওকে দিছে, ইন্টার্নশিপটা ও ঠিক মতোই করছে। এখানে বিএমডিসি এগুলো নিয়ে, ইন্টার্নশিপ নিয়ে এত করে। আমি যেমন অর্ধেক চায়নায় করছিলাম, অর্ধেক এখানে করছিলাম 6 মাস সময়। পরে আমাদের অনেক জিজ্ঞেস করছিল কি হয়েছে না হয়েছে, কিভাবে 6 মাস কিভাবে পাইলাম। পরে বলছি যে ওখানে ওভারটাইম করে আসছি, কিভাবে বলছি। তো ওরা ঝামেলা করতে চায়, ঝামেলা করে অনেক সময় 500-1000 টাকার জন্য ঝামেলা করে, অনেকেই করছে ঝামেলা করার পরে ওই যে 500 টাকা দিচ্ছে, 1000 টাকা দিচ্ছে। তো ইন্টার্নশিপ নিয়ে ওরা এতটা, কারণ আমরা তো অলরেডি আবার ইন্টার্নশিপ করবো 1 বছর ইন্টার্নশিপ, আমরা বিএমডিসি পাস করার পর ইন্টার্নশিপ করবো। তো আমাদের মেইন তো এখানে ইন্টার্নশিপ এটা, ওই ইন্টার্নশিপ তো ব্যাপার হচ্ছে চায়নার সাথে বোঝাপড়া আমাদের। তো ওই ইন্টার্নশিপ নিয়ে এখানে কেউ ঝামেলা করে না, বিএমডিসি তো কোনো ঝামেলা করে না, প্লেয়ার ইয়েতে কোথাও ঝামেলা হবে না। এটা নিয়ে টেনশন ফ্রি থাকতে পারো, শুধুমাত্র তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করে যত তাড়াতাড়ি পারো বিএমডিসি তে বসো, কারণ বিএমডিসি ডে বাই ডে আরো কঠিন থেকে কঠিন অবস্থায় যাবে। কারণ যখন মানে আগে প্রফিট ছিল, কোশ্চেন ছিল, খুব ইজি ছিল, এর আগেও পরীক্ষাও ছিল না, পরীক্ষা হইলো, তারপর পরীক্ষার পরে প্রফিট দিল, তারপর দিল বিএসএমএম এর কাছে, এবার গেল বিসিপিএস এর কাছে। আস্তে আস্তে কোথায় যায়, তো ইন্টার্নশিপটা যত তাড়াতাড়ি শেষ করতে পারবো, 1 সপ্তাহ আগে শেষ করতে পারবো, মানে যত তাড়াতাড়ি বিএমডিসি তে বসতে পারবো, যত তাড়াতাড়ি বিএমডিসি পাস করতে পারবো, লাইফ থেকেও একটা টেনশন, খুব বড় একটা স্ট্রেস কমবে। আর বিএমডিসি কঠিন হওয়ার আগে তুমি পার হয়ে আসতে পারলে এটা সবচেয়ে বেটার। যেখানে ইভেন আমি অনেকে বলছি যে বাংলাদেশ থেকে যদি কোনো মেডিকেল থেকে কেউ ইন্টার্নশিপের সার্টিফিকেট নিতে পারে, এইখান থেকেও হলো সার্টিফিকেটটা নিয়ে কোনো মতে সার্টিফিকেটটা বের করো, গ্রাজুয়েশন সার্টিফিকেট বের করতে পারলে বিএমডিসি এর এত মাথা ব্যথা নেই। গ্রাজুয়েশন সার্টিফিকেটটা কিভাবে বের করা যায় ওইটা চায় না, বিন্দুতে কথা বলে ওইটা ম্যানেজ করার ব্যবস্থা করে দেয়, গ্রাজুয়েশন সার্টিফিকেটটা যাতে ওরা দিয়ে দেয়। তুমি কোথা থেকে ইন্টার্নশিপ করছো, কি করছো না করছো, এটা তো
ম্যানেজ করতে হবে, ভার্সিটিতে ম্যানেজ করতে হবে, ভার্সিটিতে ম্যানেজ করে ইয়ে করতে হবে। তো বই অনেকে, আরেকটা কোশ্চেন ব্যাংক আছে, এই কোশ্চেন ব্যাংকটা সিনেপসের কি ওয়ার্ল্ড একটা আছে, রেসিডেন্সি কোশ্চেন ব্যাংক, এটা একদম লাস্ট আওয়ার, সেম, একদম সেম। তো কেউ যদি এটা থেকে মনে করে এটাতে একটু এক্সপ্লেনেশন আছে, আবার বড় আছে, বইটা পড়তে একটু সুবিধা, কেউ যদি লাস্ট আওয়ার মনে করে যে আমি লাস্ট আওয়ার একটু ছোট, একটু কনজেস্টেড, পড়তে অনেকের সমস্যা মনে হয়, এটা পড়তে পারে। একদম সেম জিনিস, ওরা দুইজনই ভাই ব্রাদার, জেনেসিস যা করে সিনোসও তা করে, দুইজনের সব জিনিসই সিমিলার থাকে। ভাই অ্যানাটমি ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি থেকে কেমন পড়া লাগবে, এগুলো থেকে ফিজিওলজিটা খুব ভালো করে পড়া লাগবে। তুমি যদি একটা খুব ভালো করে প্রিপারেশন নিতে চাও, প্যাথোলজি থেকেও ভালো করে প্রিপারেশন নিতে হবে ফিজিওলজিটা। ফিজিওলজি থেকে খুব ভালো কোশ্চেন আসে, তুমি যেই ইয়াতেই যাও, টপিকে গেলে ফিজিওলজি কোশ্চেন গুলো বেশি পাবা। আর শুরু করবা ফিজিওলজি দিয়ে, রেসপিরেটরি দিয়ে শুরু করবা, কার্ডিওলজি দিয়ে শুরু করবা, কনফিডেন্সও বাড়বে, আর পড়ার বুস্ট আপটাও খুব ভালো মতো হবে যখন পড়বা। আর এগুলো থেকে কোশ্চেন আসে খুব বেশি। তো লোকেশন নট ফাউন্ড, আচ্ছা। তো ফিজিওলজিটা মাথায় রাখবা যে প্রথম প্রায়োরিটি থাকবে ফিজিওলজিটা। তারপর ক্লিনিক্যাল কিছু পড়া পড়বা। ক্লিনিক্যাল পড়া বলতে যে ওই ক্লিনিক্যাল সাইডেরই বেসিক টাইপের পড়া, যেগুলো এমআই এই সেই কজ কমপ্লিকেশন, এই ধরনের যে ক্লিনিক্যাল জিনিসগুলো, যে ওইভাবে দিবে না যে একটা পেশেন্ট আসছে এমআই নিয়ে এই করতে হবে, ম্যানেজমেন্ট কি হবে না হবে, ওইভাবে না দিলেও কিন্তু একটা এম এর ম্যানেজমেন্ট বা কজ গুলা এই সেই এগুলো সবগুলা কিন্তু ওইভাবে ক্লিনিক্যালের আন্ডারেই থাকে। তো ক্লিনিক্যাল পড়াটা ওইভাবে করতে গেলে বেসিক টাইপ ক্লিনিক্যাল পড়া পড়া থাকবে বেসিকেই, কিন্তু পড়াটা ক্লিনিক্যাল ধাঁচে, যে বিভিন্ন ডিজিজের ক্লিনিক্যাল সাইড নিয়ে যাতে করতে পারে, ম্যানেজমেন্ট কিছু কমন জিনিসগুলো ওগুলা পড়বা। ফিজিওলজি, অ্যানাটমি নিয়ে খুব জোর দেওয়ার দরকার নাই, অ্যানাটমি বায়োকেমিস্ট্রি এগুলো নিয়ে খুব বেশি জোর দেওয়ার দরকার নেই। যে কমন জিনিসগুলো আছে, অ্যানাটমি ব্রাকিয়াল প্লেক্সাস বলো বা ক্লিনিক্যাল কোনো ডিফর্মিটি যদি বলো, ওই জিনিসগুলা নিয়ে যে কমন কোশ্চেন গুলো তুমি দেখলে বুঝবে যে কমন এগুলো বারবার আসে, এই ধরনের অ্যানাটমি গুলো পড়লে এনাফ। অ্যানাটমি বায়োকেমিস্ট্রি নিয়ে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো দরকারই নেই। ফিজিওলজি যেখানে যাবা, শুরু করো ফিজিওলজি দিয়ে, শেষ করো মানে ভালো মতো থাকবা ফিজিওলজিতে। ফিজিওলজি থাকলে দেখবে অ্যানাটমিও হয়ে গেছে, ওইটাও হয়ে গেছে। প্যাথোলজি গুলো বিএমএস এর প্রিভিয়াস কোশ্চেন থেকে কোনো কোশ্চেন আসে, এগুলো খুব কম একটা দুইটা কোশ্চেন আসতে পারে, কারণ স্যাররা প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখেন। প্রিভিয়াস কোশ্চেন স্যাররা দেখে না, স্যাররা জানে না প্রিভিয়াস কোশ্চেন কি আসছে। তো ওই বাই চান্স যদি এ নিয়ে একটা দুইটা মিলে যাইতে পারে যে ওই কোশ্চেনটা হবে ওখানে কোনো কোনো সালে ঘুরে ফিরে, কারণ টপিক তো এগুলাই। আমরা কিন্তু ইভেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেও আমরা যেগুলা পড়ি, আস্তে আস্তে কিন্তু টপিক থাকে এগুলাই, কিন্তু একটু ডিপ হইতে থাকে আস্তে 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 একটু ডিপলি আমরা পড়াটা বাড়াইতে থাকি, বা কজ গুলা বাড়াইতে থাকি, তখন আর আস্তে আস্তে ম্যানেজমেন্ট শিখি, আস্তে আস্তে এটা শিখি, কিন্তু টপিক কিন্তু ওগুলা থাকে। এখন একটা টপিক দেখে যদি আমি বলে ফেলাই যে এই কোশ্চেনটা কমন আসছে, বা স্টেমও যদি একটা দুইটা হইতেই পারে যে কমন আসছে, কিন্তু রিপিট করে না, কারণ ম্যাক্সিমাম যে বিএমএসি যে কোশ্চেন ব্যাংক গুলা, বিএমএসি কোশ্চেন ব্যাংক আসলে এখন মানে এই একটাই ছিল, একটাই আছে, আবার বের করতে পারে। এই কোশ্চেন ব্যাংক গুলো আসলে স্টেম কিন্তু 100% স্টেম নাই, এটা হচ্ছে সবাই রিকল করে যতটুকু বের করতে পারে যে এটা এটা মনে হয় এটা ছিল। যেমন এবারও অনেকগুলো কোশ্চেন দেখছি যে অ্যান্সার স্টেম একজন বলতেছে যে এক এক রকম, এই স্টেমটা ছিল এটা ছিল, অথচ ওই স্টেম ছিল না, স্টেম ছিল আরেকটা। তো ওইটা আহ, ওইভাবেই কিন্তু কোশ্চেন ব্যাংক ওইভাবে দিয়ে দেয় যে ওই স্টেমটা আসছে, অথচ ওই স্টেম আসেনি, আরেকটা স্টেম আসছে, বা ওই টপিকটা ধরে দিয়ে দেয়। তো ওই কোশ্চেন ব্যাংক আসলে সলভ করে খুব কি হয়, কোশ্চেন ব্যাংক সলভ করলে কি হয়, আগের সালের টপিকের আইডিয়াটা পাওয়া যায়, আর একটা প্র্যাকটিস হয়, এটাই অনেক বড় ব্যাপার। কোশ্চেন রিপিট করে না, কোশ্চেন রিপিটের আশা বসে থেকে লাভ নেই, কারণ বিএমসি প্রত্যেকবার স্যার চেঞ্জ করে, এক স্যার বারবার কোশ্চেন করে না, এক এক সময় এক এক স্যার অ্যাভেলেবেল থাকে, এক এক স্যাররা কোশ্চেন করে এক এক সময়। কোনো সময় দেখা যায় যে গাইনোকোলজি কোনো ম্যাডাম দিয়ে অনেকগুলো কোশ্চেন, মানে পুরোটা কোশ্চেন মেডিসিনের কোশ্চেন গাইনোকোলজি ম্যাডাম দিয়ে করে, তখন গাইনোকোলজি কোশ্চেন অনেক বেশি দিতে হয়। কোনো সময় রেসপিরেটরি মেডিসিনের একজনের কোশ্চেন করে, উনি রেসপিরেটরি অনেকগুলো কোশ্চেন নেয়। আর স্যাররা ওই আগের কোনো কোশ্চেন ব্যাংক স্যারদের কাছে থাকে না, স্যাররা তো জানে না এই বইগুলো সম্পর্কে, স্যাররা জানে না বিএমডিসি কি হয়, বিএমডিসির আগে কোশ্চেন কি ছিল না ছিল এগুলো সম্পর্কে স্যাররা জানে না। হ্যালো, নফিল আবার চলে গেছে না আছে? আচ্ছা, তো এই জন্য কোশ্চেন মার্কেট তো কোশ্চেন ব্যাংক অনেক, কোন কোশ্চেন ব্যাংকটা সলভ করা সব থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা,
বললাম তো যে কোশ্চেন ব্যাংক লাস্ট আওয়ারটা আমার কাছে খুব বেস্ট মনে হয়েছে, কারণ লাস্ট আওয়ার যে এক্সপ্লেনেশন গুলো আছে বা কোশ্চেন অ্যান্সার গুলো ভুল আছে অনেক কম। অন্যান্য যে ম্যাট্রিক্স বা ওগুলো থেকে অনেক অংশে ভুল আছে কম। আর ম্যাট্রিক্স ওই ওই কোশ্চেন ব্যাংক গুলা মানে একটু আমার কাছে কেমন মানে ডিফিকাল্ট। অপথলমোলজি ইএনটি থেকে খুব বেশি আসে না, কিছু কমন একদম ওটাইটিস মিডিয়া সেই এগুলা ওই জিনিসগুলা মানে কমন জিনিসগুলা বিভিন্ন শীট আছে না, কোচিং এর শীট গুলো আছে। যদি কারো কাছে না থাকে, কেউ যদি চায় আমার নক করতে পারে। বিভিন্ন কোচিং এর শীট যদি কারো লাগে বা ইয়ে লাগে, কোনো কোনো শীট টিট লাগে, আমার বললাম যে কোনো কপি করে নিয়ে যাও, কেউ একদম নিয়ে গেলে আর ওর থেকে নিয়ে নিতে পারো সবাই। ওইগুলা এই জিনিসগুলা বিভিন্ন শীট থেকে কিছু কিছু কমন জিনিসগুলো পড়ে গেলে হবে। আইএনটি এগুলা থেকে খুব বেশি কোশ্চেন আসে। তো এই 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 কোশ্চেন ব্যাংক যেটা বললো যে কোনটা সলভ করলে বেটার, আমার মনে হয় যদি কেউ মনে করে এটা কোশ্চেন সলভ করলে বেটার, সিনাপসের কিওয়ার্ডটা এটা থেকে এটা কোশ্চেন সলভ করবা। কিভাবে যে যে কোশ্চেন গুলা দেখবে যে অনেক কঠিন, ওগুলা স্কিপ করে যাও। যেগুলা বুঝতেছে যে এটা বোঝা সম্ভব না, আহ, তোমার বোঝার ক্ষমতার বাইরে, এই কোশ্চেন গুলা স্কিপ করে দেবা। এই কোশ্চেন গুলো দরকার নেই, এগুলো বিএমডিসি তে আসবে না। যদি আসেও তুমি এমনিতে অ্যান্সার করতে পারবে না। তুমি ওটাতে অনেক সময় দিবা, অনেক কিছু করবা, কিন্তু এট লাস্ট দেখবা যে ওটা মনেও নাই, ওটা রাখতে পারছো না। তো এটাতে দেখলেই তুমি কোশ্চেনে দেখলেই বুঝবা যে কোনটা কঠিন লাগছে, কোনটা সহজ লাগছে। যেমন এখানে এই লাস্ট আওয়ারে আর ওই কিওয়ার্ড সিমিলার, ম্যাক্সিমাম কোশ্চেনই খুব বারবার আসে, বারবার আসে। প্লেটলেট অ্যাক্টিভেশন বাড়ি। তো এই কোশ্চেন গুলা মানে সলভ করা ছাড়া বাংলাদেশের কোনো পরীক্ষায় বসা মানে একদম হারাম। মানে এই কোশ্চেন ব্যাংক গুলা সলভ করা ছাড়া কোনো পরীক্ষায় বাংলাদেশে যাওয়া হারাম। তো এই কোশ্চেন ব্যাংক গুলো সলভ করতেই হবে। এগুলা হয় কি প্রথম দিকে এমন হইতে পারে যে অনেক কঠিন মনে হচ্ছে, কারণ আমরা যেহেতু এই জিনিসগুলো এক্সামের আগে কিভাবে কম সময়ে রিভাইজ করা হয়। এটা এটা তোমার ডিপেন্ড করে হচ্ছে তুমি কিভাবে গোছায় নিয়ে আসছো। কয় মাস আগে তুমি গুছাই নিয়ে আসতে পারছো, কি পরিমাণ গুছাইছো, তুমি কি পুরাটা ডেভিডসন দাগায় ফেলাইছো, দাগায় রাইখা দিছো যে লাস্টের 2 মাসে পড়বো। সেই ক্ষেত্রে তুমি 2 মাসে রিভাইজ দিতে পারবা না। রিভাইসে তোমার থাকবে কোনটা, দুই ধরনের জিনিস থাকবে। রিভাইসের জন্য রাখবা সবচেয়ে কমন জিনিস বা সবচেয়ে আসবে এই ধরনের জিনিস, একদম ফুল রিভাইসে রাখবা না। কারণ হচ্ছে কিছু জিনিস আছে যে এটা তোমার পড়া লাগবে না, এটা তোমার মাথায় এমনি থাকে। সবসময় জানো যে এটা তুমি কোশ্চেন আসলে এটা তুমি চোখ বন্ধ করে দিতে পারবে, কিন্তু এই কোশ্চেনটা আসবে। এটা তোমার রিভাইসে খুব বেশি রাখার দরকার নেই, এটা আলাদাভাবে আবার রাখবা যে এটা যাতে জাস্ট একবার চোখ বুলালে চলে। আরেকটা জিনিস রাখবা যেটা হচ্ছে যে তোমার কমন বারবার আসে কিন্তু তুমি বারবার ভুলে যাচ্ছ, এটা পড়তেছো কিন্তু তোমার মাথায় থাকছে না। এই জিনিসগুলো একটু আলাদা করে হবে। আর আরেকটা জিনিস যেটা আমি করি, জানি না এই টেকনিকটা কয়জনের কাজে লাগতে পারে, আমি করি কি যে বইগুলাতে পড়লে এই এই বইগুলাতে তুমি টপিক, যে মানে টপিকটা মনে হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যালো, শোনা যায়? হ্যাঁ ভাই, শোনা যায়। আচ্ছা, যেই টপিক গুলা তোমার মনে হচ্ছে যে আসবে শিওর ইম্পর্টেন্ট, এবং ওই ওই টপিক গুলা তুমি কি করবা, ছবি তুলবা। ছবি তুলে বইয়ে ছবি তুলে তুমি একটা জায়গায় রাখবা, রাখা প্রিন্ট দিবা। তোমার হয়তো কিছু টাকা যাবে। তো বারবার ডিস্টার্ব করছে। আচ্ছা, হয়তো তোমার কিছু টাকা যাবে প্রিন্ট দিতে, খরচ আপনার নেট যাবে দুর্বল মনে ভাই, করে যে। বারবার হ্যাঁ, এখানে আপনার নেটের নোটিফিকেশন আসতেছে। বুঝলাম না তো, এত ঝামেলা জুমে। আচ্ছা, শুনতে চাই জি লেখছে একজন। আচ্ছা, তো যেটা হচ্ছে যে ছবি তুলে তুলে ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করে এগুলো একসাথে করে প্রিন্ট দিয়ে ফেলবা। তোমার এই যে বইটা দেখা যাবে, এই বইটার মধ্যে কিন্তু প্রত্যেকটা পেজ পড়া লাগবে না, কিছু পেজ আছে তুমি বুঝবা যে পেজটা, এটা তো কোশ্চেন ব্যাংক। মনে করো যে এই বইটাতেই যে প্রত্যেকটা পেজ তোমার পড়া লাগবে না, তুমি বুঝতেছো যে এই জিনিসটা কমন না, এটা আসে না। দেখছি লাস্ট আওয়ারে দেখছি যে এই কোশ্চেনটা থেকে কোনো কোশ্চেন, এই টপিকটা থেকে কোনো কোশ্চেন আসেনি, এটা দরকার নেই। তখন কি করবা, ওইটা স্কিপ করে তুমি দাগায় নিবা, যেগুলো কমন এগুলো দাগাবা, দাগায় ছবি তুলবা। ছবি তুলে পরে একসাথে করে প্রিন্ট দিয়ে রাখবা প্রত্যেকটা বই থেকে, প্রত্যেকটা মানে এরকম টপিক গুলা। তখন কি হবে, একটা তোমার নিজের বই হয়ে যাবে। নিজের বইটা হলে তখন পরে যখন 2 মাস আগে রিভাইজ দেবা, শুধু মেইন টপিক গুলো তোমার এই বইটা তখন ফালাই দিবা। বড় বড় বই তোমার তখন আর কাজ থাকবে না, কারণ বড় বই দেখলে তুমি রিভাইজ দিতে গেলেও তুমি পাবা না। আবার আরেকটা করে অনেকে হাতে লিখে, হাতে লেখাটা সমস্যা কি হয়, হাতে লেখাটা কিন্তু আমাদের ব্রেন কিন্তু আমরা
রেগুলার বই পড়তে পড়তে আমাদের হাতের লেখা আমাদের ব্রেন ক্যাচ করতে আমাদের একটু সমস্যা হয়। কারণ আমরা হাতের লেখা আর হাতের লেখা কিন্তু এক এক সময় এক এক রকম হয়। আমাদের নিজেদের হাতের লেখা এক এক রকম এক এক সময় হয়। তো ফন্ট আমাদের ওই ফন্ট কিন্তু আমাদের আবার রিড করে। ব্রেইন যখন ফন্টটা রিড করে তখন দেখে যে ডিফারেন্ট ফন্ট, তখন এইটা মুখস্থ তোমার মনে রাখতে তোমার অনেক সমস্যা হবে। তো এই কারণে আমি বলি হাতে লেখার চেয়ে তুমি টাইমটা দাও ওখানে, যে তুমি দাগায় রাখো, ছবি তোলো, ছবি তুলে প্রিন্ট দাও, প্রিন্ট দিয়ে ওইটা তোমার নিজের একটা বই করে নাও। তো ওইটা তোমার খুব কাজে দেয়। আমি আমি নিজে দেখছি যে ওইটা পরে রিভাইজ দিতে খুব ইজি হয়ে যায়। এত মোটা মোটা বই আমার তখন থাকে একটু মানে চিকন চিকন হয়ে যায়। চিকন চিকন হয়ে গেলে তখন আমি রিভাইজ দিতে গেলে খুব ভালো মতো রিভাইজ দিতে। আর ওইভাবেও ওখানেও আবার তুমি আর দুইটা ভাগ করে ফেলবে। একটা থাকবে যে যেগুলা দুইটাই কমন, মোস্ট কমন, কিন্তু একটা থাকবে যেটা তোমার মনে থাকতেছে, এটাকে একটু সাইডে রাখবা, এটা খুব বেশি দেখবা না, বারবার দেখার দরকার নেই, এটা মাঝে মাঝে দুইটা দেখবে। যেটা রাখবা যে একটা মোস্ট কমন এবং তোমার মনে থাকতেছে না, বারবার পড়তেছো কিন্তু তাও মনে থাকতেছে না, ওইটা তুমি রাখলা। এটা হচ্ছে তুমি রেগুলার দেখতে থাকবা। তুমি এমন না যে পড়তে মানে এটা পড়ার জন্যই বসছো, হয় তুমি অন্য কাজ করছো বা এই করছো, ওই একটা জিনিস যে ব্যাকটেরিওস্টেটিক যে ড্রাগ গুলা আছে, স্টেটিক ড্রাগ গুলা তুমি একটা উল্টায়া দেখতেছো, ভুলে যেতেছো, বারবার ভুলে যাচ্ছ। আমি বারবার ভুলে যাই ওটা, এখনো ভুলে গেছি। আবার 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 দেখবো, আবার মনে আসবে যে এই কোনগুলা ব্যাকটেরিওস্টেটিক, কোনগুলা কিল। তো তুমি যখন ওইটা বারবার দেখবা তখন তোমার মনে থাকাটা খুব ইজি হয়ে যাবে। তুমি ভুললা একটা দেখলা, তখন মনে হবে যে বারবার বারবার দেখতে থাকলে ওইটা মনে হবে। তো তুমি বইয়ে কিন্তু ওইটা তুমি যাবা পুরাটা খুলবা, খুইলা আর ওইখানে মাঝখানে গিয়ে খুঁজে ওভাবে পড়া হয় না। তো যে কারণে বই থেকে আলাদা করে ফেলতে হবে, নিজের জন্য একটা আলাদা বই, এটা থাকবে নিজের বই। আচ্ছা, এটা গেল এই জিনিস। আর যে বইগুলা স্কিপ করা উচিত সেটা হচ্ছে যে এই একটা বই, আরে বারবার তো চলে যাচ্ছে, ওই যে যায়, এই একটা বই স্কিপ করার চেষ্টা করবা। এটা তো অনেক ইনফরমেশন আছে, যে ইনফরমেশন গুলো ওই যে রেসিডেন্সি পার্ল বা ওই বইগুলাতে আছে। রেসিডেন্সি পার্লে ম্যাক্সিমাম এটার ম্যাক্সিমাম জিনিস আছে। এই বইটা একটু মনে রাখা খুব হেফাজত, মনে রাখা খুবই টাফ। এটা তো অনেক ইনফরমেশন আছে, কিন্তু ইনফরমেশন গুলা মানে নিউমেরিক্যালি ইয়ার অনুযায়ী সাজানো নাই, টপিক অনুযায়ী খুব বেশি সুন্দর করে সাজানো নাই। যদি এটা কারো কষ্ট হয়, এটা স্কিপ করতে পারে এই বইটা। সবাই বলে যে এই বইটা খুব ইম্পর্টেন্ট বা দরকার, ঠিক আছে, এই বইটার মধ্যে অনেক ইনফরমেশন আছে, কিন্তু কতটুকু রিটেন করতে পারো তুমি নিজে পড়লে বুঝবা যে এটা রিটেন করতে পারছো কিনা। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে এটার মানে ফন্ট গুলা বা লেখাগুলা এমন ভাবে লেখা, একটার পর একটা, একটার ভিতরে আরেকটা টপিক এমন ভাবে ঢুকে গেছে যেটা মনে রাখা যায় না। তোমার মাথায় রাখতে হবে যে তুমি কিভাবে মনে রাখতে পারো বেশি। তুমি অল্প পড়লা, তুমি অনেক বই পড়লা, কিন্তু তোমার মনে রাখতে পারছো না খুব বেশি জিনিস, তোমার এটা দরকার নেই, এটা স্কিপ করো। তুমি তুমি যেটা সহজ জিনিস, যেগুলো মনে থাকবে, মোস্ট কমন জিনিস, এগুলা দেখো। এই বইটাতে ওই বইয়ের ম্যাক্সিমাম জিনিসই আছে, ম্যাক্সিমাম জিনিস থাকার কারণে। আর এটাতে হচ্ছে তোমার একদম শুরুতেই যে টপিক সুন্দর করে একদম ওই টপিকের ভিতরে, যেমন ফিজিওলজির এই যে ব্লাড ফিজিওলজির ভিতরেও এই যে অ্যানিমিয়া আলাদা করে দেওয়া, প্লেটলেট আলাদা করে দেওয়া, এভাবে এই বইটা কিন্তু এভাবে নাই। এই বইটা কিন্তু এভাবে নাই, যে কারণে এই বইটা পড়তে অনেক কষ্ট হয় এবং টপিক সম্পর্কে তোমার আইডিয়াটাও অনেক খুব কম হবে। যেটা এটা সম্পর্কে তোমার টপিক আলাদা বুঝবা, সবকিছু আলাদাভাবে বুঝবা, এইটা পড়লে খুব ইজি হয়ে যাবে। আর ওখানে যে বইটা পড়তে পারো, এটা এটা খুব বেসিকের জন্য এটা খুব ভালো। এই বইটা লাল স্পেশাল বিসিএস এর যে বইটা ছিল, এটা টপিক ওয়াইজ খুব সুন্দর করে লেখা। এবং যে কোচিং এর যে শীট গুলা সবাই পড়ে, শীট গুলা থাকে, এই শীট গুলা কিন্তু শীট লাগবে না, এটার মধ্যে পুরোটা শীট, সবগুলো শীট এর মধ্যে আছে। কেউ যদি চায় যে ওই কোচিং করবো না বা শীট গুলো আমার কাছে নাই, এসএনসি পার্ল কি শুধু একটাই বুক? না, দুইটা দুইটা বলে 1 2। একটাতে অ্যানাটমি এমব্রায়োলজি এগুলো বেশি, বায়োকেমিস্ট্রি। আর একটাতে ফিজিওলজি। হ্যাঁ, ফিজিওলজি যে পার্টটা আছে এই বইটা আগে ধরবা, ভলিউম 1। যেটা বললাম যে নতুন একটা আছে লাস্ট আওয়ার, হ্যাঁ, নতুনটা নেওয়ার দরকার নাই, যদি পুরানটা পাও ভালো, কারণ নতুনটার মধ্যে অনেক কোশ্চেন কম আছে। পুরানটা খুব ভালো। আর পুরানটা যদি না পাও তাহলে নতুনটাই কেনো। পুরানটা না পাওয়ার কথা, সম্ভাবনা খুব কম পাওয়ার। তো নতুনটা কি করবা, যে দুইটা ভলিউম আছে, ভলিউম 1 এর ভিতরে ফিজিওলজি পার্টটাই যাবা সবার আগে। জেনারেল ফিজিওলজি, সিভিএস, কার্ডিওলজি, নেফ্রোলজি, এই পার্ট গুলা অ্যানাটমি স্কিপ করে যাওয়া, অ্যানাটমি দরকার নাই, ফিজিওলজি পার্টে চলে যাওয়া। ফিজিওলজি পার্টে গেলেই যে কোশ্চেন গুলা দেখবা যে এগুলা একদম মানে আসতেই হবে, এগুলা তোমার বিএমডিসি না, শুধুমাত্র বাংলাদেশের স্যাররা
যদি একটা ওই কোচিং মানে যে কোনো একটা কাউরে পড়াইতে যায় ওখানে কোশ্চেন করে এই কোশ্চেন গুলো ঘুরে ফিরে দিতেই হবে, এই কোশ্চেনের বাইরে যাইতে পারে না। আর বাংলাদেশে মানে কোশ্চেন প্যাটার্ন ফলো করে, মানে কমন কোশ্চেন গুলো ফলো করে, অনেক ফলো করে। বিভিন্ন প্রফেও ইভেন কমন কোশ্চেন ফলো করে, যে এই কিছু কমন কোশ্চেন থাকে এর বাইরে সারা যায় না, কিছু পার্সেন্টেজ থাকবে। লিস্ট তুমি এই কোশ্চেন গুলো তুমি যদি পারো তুমি 60-70 খুব ইজিলি পাও। তোমার দরকার নেই তো বিএমএসসি 100 তে তোমার 90-100 পাওয়া। তোমার অনেকে টার্গেট করে, মানে যেভাবে পড়ে মনে হয় যে 100 তে 100ই পাবে। তো সেক্ষেত্রে ওদের কিন্তু ফেল হয় লাস্টে গিয়ে, কারণ 100 তে 100 পাওয়া টার্গেট করে তোমার যাইতে গেলে তোমার কতটুকু রিটেন করতে পারো, তুমি 100 তে 100 পাইতে গেলে তোমার এফোর্ট দিতে হবে, তোমার 1000% তোমার মানে এফোর্ট দিলা, তোমার 1000% থেকে তুমি কতটুকু ব্লু প্রিন্ট এন্ডেভারের বুক গুলা কতটা ইফেক্টিভ। হ্যাঁ, এন্ডেভারের বুক গুলা খুবই ভালো, তুমি ওগুলা তো আহ, বলি নাই, কারণ হচ্ছে ওগুলো তো বাচ্চাকাল থেকে পড়ায়, সবাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওগুলা পড়ে, পড়ার কথা। আমি শিওর না অনেকে যদি না পড়ে থাকো, যদি না পড়ে থাকো এখন দেখতে পারো খুব সব শর্ট টাইমে যেভাবে খুব তাড়াতাড়ি দেখা যায় ওভাবে কারণ ওই টাইম ইয়েগুলো বইগুলো একটু টাইম কনজিউমিং, ওগুলো তো অনেক জিনিস দেওয়া, অনেক বড় বড়, কিন্তু এই প্রফের ধাঁচের কোশ্চেন হওয়ার কারণে ওখান থেকে অনেক বেসিক জিনিস আসবে, অবশ্যই আসবে, কিন্তু অনেক টাইম কনজিউমিং। এটা যত তাড়াতাড়ি করতে পারবা তত তাড়াতাড়ি ভালো। মানে তোমার আলটিমেট টার্গেট থাকবে যে রেসিডেন্সি ওগুলোতে ঢুকে যাওয়া, যত তাড়াতাড়ি ঢুকতে পারবা তত তোমার তাড়াতাড়ি তত তোমার লাভ। তো এখন অনেকে আবার বলতে পারে যে ভাই রেসিডেন্সি পড়া আমাদের বলতেছে, বা অনেক হয়তো ভাই পাশ করে গেছে দেখে ভাই বলছে যে রেসিডেন্সি পড়া পড়তে হবে, অনেক কঠিন পড়া পড়তে হবে ভাই। প্রফের ওই ওই পড়াগুলা থেকে যারা ডেভিডসন পড়তে বলছে বা ইয়ে করতে বলছে, তুমি এগুলাতে ঢুকলে বুঝবা যে এগুলা ফার ফার ইজিয়ার দেন ওগুলা। ওগুলা থেকে ওই পড়াগুলো থেকে ডেভিডসন যারা পড়তে বলে বা অন্যান্য যেগুলো পড়তে বলে, এর থেকে তুমি রেসিডেন্সি প্রিপারেশন নিতে গেলে দেখবা যে অনেক ইজি রেসিডেন্সি প্রিপারেশন নেওয়া। এবং রেসিডেন্সি তুমি যখন প্রিপারেশন নেবা দেখবা যে বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে তোমার বিএমডিসির, মানে এই প্রফের কোশ্চেন গুলা পর্যন্ত ওখানে ঠিকই আছে, যে জিনিসগুলো মোস্ট কমন ওগুলা তুমি দেখবা যে ওগুলা তোমার বুঝতেও অনেক সুবিধা হবে ওখানে যেভাবে বুঝাইছে। কারণ ওখানে তোমার বইগুলাও কিন্তু যারা লিখছে ওই রেসিডেন্সির ওই লেভেলে, যারা বাচ্চাকালে একদম বিভিন্ন বই ঘেটে বুঝে গেছে, তারপর ওই লেভেলে গেছে তখন ওরা ওভাবে বুঝে বইগুলা লিখছে। তো তোমার ওই লেভেল থেকে তখন যখন বুঝতে যাবা তখন দেখবা যে বাচ্চাকালের জিনিস একদম বাচ্চাকালে মনে হবে। তো আমি যেটা বলছি যে ডেভিডসন তোমার কাছে, ডেভিডসন থেকে এটা যদি কঠিন মনে হয়, ডেভিডসন বা ইয়ার থেকে এই জিনিসগুলো পড়াটা অনেক অনেক ইজি হবে তোমার জন্য। এটাই গেল এই কথা। তো অনেকে দেখি যে বলে যে এই পড়ছি ওই পড়ছি এই কইরা বিএমডিসি পাস করছি, এই বই পড়তেছে ওই বই পড়তেছে। এখন বললে অনেক কিছু বলতে পারি যে এই যে ইউ ওয়ার্ল্ড পড়তেছে পড়ছি, বা এই পড়ছি ডেভিডসন পড়ছি, পড়ার পরে পাস হয়েছে। এখন পড়ছি আমরা সবাই পড়ি মোটামুটি, ই ওয়ার্ল্ডও চায়নায় অনেক সবাই পড়ে, ক্যাপলানের ভিডিও দেখে, নাবিলের ভিডিও দেখে, সবাই একটা ইয়েতে থাকে যে ইউএসএমএল দিব, কি করবো সেই করবো, বাইরে যাবো বাইরে থাকবো, দিন শেষে কিন্তু আসলে আসে আলটিমেটলি বিএমডিসি তে আসে। বিএমডিসি আমার মতে বিএমডিসি করার পরে কারো যদি ইচ্ছে থাকে সে করতে পারে, কিন্তু আলটিমেটলি সবাই আসে কিন্তু বিএমডিসি তে আইসা আটকে থাকে। এখানে করার পরে যদি কেউ যাইতে চায়, এখন পর্যন্ত দেখি নাই জিএসএমএল ওখানে যারা বলছে ওখানে ওরা চলে গেছে। তো সবাই ওই বেসিক দুর্বল, সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল বুক গুলা পড়তে বলে কেমন। বেসিক দুর্বল বলতে কিচ্ছু নাই, বেসিক সবারই দুর্বল। বেসিক যে এসসিবিএস পাস করে গেছে তাকেও যদি এখন বেসিক বসায় দেওয়া হয়, অ্যানাটমি পড়তে দেওয়া হয়, বায়োকেমিস্ট্রি পড়তে দেওয়া হয়, সেও অ্যানাটমি বায়োকেমিস্ট্রি সব ভুলে গেছে, সব বেসিক তার অবস্থা খারাপ, সে মানে হার্টের সব মানে মেকানিজম তার ভুলে গেছে, যে ধরলে তুমি ও বলতে পারবে না এসসিবিএস করা একজন স্যার প্রফেসর বলতে পারবে না। বেসিক সবারই দুর্বল, বেসিক নিয়ে টেনশন করার কিছু নেই। এখন এখন যে পর্যায়ে আসো, কোন সেমিস্টার আছে জানি না, যদি লাস্টের দিকে থাকো বেসিকের চিন্তা ভুলে, বেসিক শেষ, বেসিক পড়ার দিন শেষ। এখন কি করবা, যখন ক্লিনিক্যাল করবা বেসিকটা তোমার এমনি হয়ে যাবে, ক্লিনিক্যালের সাথে সাথে বেসিক পড়াটা চলে আসবে তোমার। ওটা যখন পড়বা তখন হার্টের মেকানিজম বা এই এসএন অর্ডারের জিনিস, তারপর যখন তুমি ইসিজি পড়বা, এসটি পড়বা, কিউআরএস এ পড়বা, যখন তখন ওইটা কিভাবে কিভাবে হয়েছে ওইটা ওখানে লেখা থাকবে, ওখানে তোমার বেসিক এভাবেই গ্রো করবে। এখন আর বেসিক যেখানে ছিল, নাজিব দেখছো অর্ধেক দেখছো, বাকি অর্ধেক আর বাকি আছে, আমার তো পুরাটা শেষ হয় নাই, এটা দেখছি ওইটা দেখছি এটা তো হয় নাই, যেখানে আছে ওখানে স্টপ করে দাও। এটার কাহিনী শেষ, বেসিকের কাহিনী শেষ। বেসিক আর লাইফে ওই যখন ক্লিনিক্যাল ক্লিনিক্যাল পড়বা বেসিক এমনি পড়া হয়, বেসিক সবারই দুর্বল। বেসিক যে পাস করছে তারও দুর্বল, ফেল করছে দুর্বল। বেসিক নিয়ে যে যত টেনশন করবে বেসিক নিয়ে সারা জীবনই পড়ে থাকতে হবে। তোমার বেসিক নিয়ে তুমি যদি থাকতে চাও বেসিক সারা জীবন পড়ে থাকবে, অ্যানাটমি পড়ে যাবা সারা জীবন, ডায়াগনস্টিক পড়ে যাবা, ওই এসএনওড এবিনোড নিয়েই থাকবা সারা জীবন, তোমার ক্লিনিক্যালের জীবনও যেতে হবে। তো বেসিকের চিন্তা, বেসিক দুর্বল বলতে বেসিক কারোই দুর্বল না, আবার বেসিক সবারই দুর্বল।
বেসিক দুর্বল ওইটা মন থেকে ফালাই দাও যে বেসিক দুর্বল, আমি ক্লিনিক্যাল বুঝবো। ক্লিনিক্যাল বুঝতে হলে তোমার বেসিক বুঝা লাগবে না। ক্লিনিক্যাল যখন বুঝতে যাবা, বেসিকটা পড়ার সাথে সাথে আসবে, বেসিকটা এমনি পড়া হয়ে যাবে। তো ওই দুর্বল মাথা থেকে ফালাই দাও। এখন ক্লিনিক্যালে গেলে সব দেখবা নিজে বুঝতে পারছো। আর এখানে ম্যাক্সিমাম জিনিসই বুঝানোর থাকবে, আর বুঝানোর থেকে বেশি দেখবে যে পড়ার থাকবে। মানে পড়লেই তুমি বুঝে যাও। মুখস্থ ওই যে 100% মুখস্থ তা না, কিন্তু আবার যে পুরাটা বুঝা তাও না। তুমি পড়বা যখন, তখনই দেখবা যে কিছু জিনিস বুঝার মতো আছে, যে এটার একটা প্যাটার্ন আছে, এটার একটা জিনিস আছে, এটা বুঝার মতো। তো বেসিক, এখানে আমার বেসিক দুর্বল দেখে আমি এই বইগুলো থেকে কিচ্ছু বুঝবো না, এগুলা বড় কথা। আর যে এখন মানে 9 সেমিস্টার বা 5th ইয়ার ইন্টার্নশিপে ঢুকে গেছে, তার এখন আর বেসিক চিন্তা করার কোনো টাইম নাই। যেটা গেছে গেছে, লেকিন এখন ক্লিনিক্যালে ঢুকে বেসিক এমনিতে ওটা পড়তে গেলেই, এই বইগুলো পড়তে গেলে, রেসিডেন্সি পড়তে গেলে দেখা যায় বেসিক পড়া হয়ে যাচ্ছে। আর যদি আমি বললাম যেটা, যদি কারো সময় থাকে রেসিডেন্সি কোচিং গুলোতে ঢুকো, রেসিডেন্সি কোচিং গুলোতে ঢুকলে ভাইয়ারা দেখবা যে ওই বেসিক গুলা তোমার সাথে সাথে পড়ায় দিবে। আমি রেসিডেন্সি কোচিং করছি, আমি জানি যে বাংলাদেশে যেই ভাইয়ারা আছে, ওই ভাইয়ারা রেসিডেন্সি ওই পড়াটা পড়ানোর সময় তোমার যখন নিউরোলজি পড়াবে, নিউরোলজি পড়ানোর সময় ক্লিনিক্যাল ওই কোশ্চেন গুলো পড়ার সাথে সাথে তোমার একদম পুরো নিউরোলজি, একদম পুরো ডর্সাল কলম, রুট গ্যাংলিয়ন থেকে শুরু করে সবকিছু একদম বুঝাই দিবে। তখন আর বেসিক নিয়ে আর তোমার টেনশন করতে হবে না যে আমি অমুক বেসিকটা তো আমার খুব খারাপ ছিল, নিউরোলজিতে আমি অনেক কিছু বেসিক পড়ি নাই, ওটা নিয়ে টেনশন করতে হবে না। এটা এইগুলো পড়ার সময় তোমার এমনিতেই হয়ে যাবে। তো যেটা এখন আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি, কেন অনেকে তো নক করে বা অনেকে জিজ্ঞেস করে, বলার চেষ্টা করছি যে অনেকে তো আমরা বলি যে এই বই পড়ছি, ডেভিডসন পড়ছি, এটা পড়ছি, সেটা পড়ছি, তোমরা কিন্তু এগুলা দেখে ফ্রাস্ট্রেটেড হয়ে যাও যে আচ্ছা, আমি তো ডেভিডসন পড়লাম না, বা আমি তো অনেকগুলো কঠিন বইগুলা পড়লাম না, তাইলে কি আমার হবে না বা ইয়ে হবে না? এটা ভাবার কোনো কারণ নেই। কারণ যেখান থেকে তুমি পড়ছো, যে বইগুলা আমি ওই যেগুলা দেখালাম, এটা থেকে যে আসবে এমন কোনো গ্যারান্টি, বা ওই বইগুলো থেকে আসবে এমন কোনো গ্যারান্টি নেই। তোমার যেটা যেই অবস্থায় আছে ওখান থেকে, আর বিএমডিসি এক্সাম হলে বৈশা, যারা এইবার এক্সাম দিবা এরকম দিকেও থাকো, হলে বৈশা ওই কমন সেন্সটা খাটানো আর ওই টেকনিকটা বোঝাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার এই সবগুলা পড়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হলে এক্সিকিউট করা। তুমি হলে কিভাবে এক্সিকিউট করতে পারলা? তো হলে এক্সিকিউট করতে গেলে কি করতে হবে, তোমার মাথা খুলে রেখে ওখানে চিন্তা করতে হবে যে এক্সক্লুড করার সিস্টেমটা খুব বেশি ইউটিলাইজ করতে হবে। যে তুমি আগে দেখবে যে কোনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, এটা হওয়ার সম্ভাবনা কোনো নাই, বুঝাই যেতেছে যে এটা হবে না। তো যেটা বুঝতেছে যে কনফিউজ, ওইটা ট্রু হওয়ার সম্ভাবনা তাহলে বেশি। যে এটা নিয়ে আমি কনফিউজ, তার মানে এটা তো হওয়ার সম্ভাবনা আছে। যে বিএমডিসি কোর্সে রেসিডেন্সি কোর্সে এডমিট হওয়া, বিএমডিসি কোর্সে এডমিট হওয়া উচিত নাকি রেসিডেন্সি কোর্সে? আচ্ছা, জানি না কোন সেমিস্টারে আছো, কি এটা লিখছে রিয়েলমি। এখন কোন সেমিস্টারে আছো এটা না বুঝলে বলাটা মুশকিল। কারণ যদি নেক্সট এক্সামিনি হয়ে থাকো বিএমডিসি, তাইলে বিএমসি কোচিংটা করতে হবে। আর যদি এর আগের 9th শেষ হলো, 9th শেষ হলে এইবার করতে পারো রেসিডেন্সি কোচিংটা। আর লাস্টে যদি চাও তখন করতে পারো যে বিএমডিসি কোচিংটা, যদি মানে সাজেশনটা গ্রহণ করো আর কি। আর যদি ভালো না লাগে সাজেশন, তাহলে আমি বলবো যে বিএমডিসি কোচিং করো একবারে। রেসিডেন্সি তোমার যদি এখন সময় সুযোগ বা ওরকম না মনে হয়, তাহলে রেসিডেন্সিটা করার দরকার নেই। আর রেসিডেন্সি কোচিং যদি করতে চাও, তাহলে আরেকটা জিনিস যেটা বলবো যে রেসিডেন্সি কোচিং এও ওই সবগুলা ক্লাসে সমান গুরুত্ব দিতে যাবা না। কিছু কিছু ক্লাস থাকবে যে যেগুলো দেখতেছো যে খুব মানে কিছু কিছু টপিক আছে যে অনেক পয়জনিং, এই সেই হ্যান ত্যান, অনেকগুলা ক্লাস ওনারা কিন্তু নিবে। ওই ক্লাসগুলো তুমি স্কিপ করে যাও, বা ওই ক্লাসগুলো খুব বেশি ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই, যেগুলো বিএমডিসি তে বুঝতেছো যে এই টপিক গুলো বিএমডিসি তে কখনো আসে না, বেরিয়ে হয় না। এগুলো তুমি যদি অনলাইনে করো, অনলাইনে করলে তো ভিডিও গুলো রেখে দিতে পারো। ভিডিও গুলো রেখে দিলে পরে তুমি যখন আবার রেসিডেন্সি দিলা বা ইয়ে করো, তখন এগুলা করে নিও, বা বিএমসি পাস করার পরে এগুলা দেখে নিও। কিন্তু তোমাকে বুঝতে হবে, কোচিং এ যাও বা যেখানে যাও, এই জিনিসটা তোমাকে ধরতে হবে যে কোনটা পড়তে হবে, কোনটা পড়তে হবে না, কোনটা কমন, কোনটা বাংলাদেশে বেশি আসে, কোনটা ধরতে হবে, কোনটা ছাড়তে হবে। এই জিনিসটা বুঝতে না পারলে তোমার পাস হবে না। যত অনেক পড়া পড়ে ফেলো, কিন্তু তুমি ওইটা ধরতে পারছো না যে কোনটা পড়তে হবে, কোনটা পড়তে হবে না। তুমি যেগুলা পড়তে হবে না এগুলা তুমি ধরতেছো, পড়তেছো, আবার যেটা পড়তে হবে এটা ছেড়ে দিতেছো। এখানে তুমি অনেক পড়লেও তোমার লাভ নেই, তুমি 24 ঘন্টা পড়লা, কিন্তু তুমি ওইগুলা ধরতেছো যেগুলো আসবে না। আবার তুমি 24 ঘন্টা মানে তুমি ওইগুলা ধরলে তোমার
কখনো যতই পড়া পড়ো, অনেক বই পড়ছো, অনেক কিছু পড়ছো, কিন্তু ওইগুলা ধরতেছো, ওইটা হয় না, ওইটা লাভ। তো এই জন্য আমি কোশ্চেন ব্যাংকের কথা বলছি এই জন্য যে অ্যাটলিস্ট কোশ্চেন ব্যাংকে গেলে তুমি নিজে কারো 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 কথা শুনতে হবে না, তুমি আমারও জিজ্ঞেস করতে হবে না, তুমি কাউরে জিজ্ঞেস করতে হবে না, বা কোচিং এ ভর্তি হতে হবে না যে ভাই কোন কোশ্চেন গুলো আসে বা কোনগুলো আসে না, কোনগুলো বাংলাদেশে কমন, কোনগুলো পড়তেই হবে। এটার জন্য কোশ্চেন ব্যাংক গুলা খুব গুরুত্বপূর্ণ আর কি। তো এটা গেল কমন জিনিসগুলা। অনেক বই আছে যেগুলা আমিও হয়তো পড়ছি, যেমন নোটস এন্ড নোটস পড়ছি, এই পড়ছি সেই পড়ছি, এগুলা বললে অনেক কিছু বলা যায়, তোমরা সবাই পড়ছো, ক্যাপলার ভিডিও দেখছো, ওই দেখছো সেই দেখছো, কিন্তু এগুলা বিএমডিসি তে কতটুকু কাজে লাগছে এটা তুমি বিএমডিসি পরীক্ষা দেওয়ার পরে বুঝবা যে বিএমডিসি পরীক্ষায় এগুলার কতটা গুরুত্ব ছিল, ছিল কি ছিল না। এটা কিন্তু যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, যখন পরীক্ষা দিবা, তখন তারপরে এই যে আমার মতো বলতে পারবা যে ওগুলা পড়ছি ঠিক আছে, কিন্তু ওগুলার দরকার ছিল না, ওগুলা দরকার ছিল না, ওগুলা না পড়ে যদি ওই পড়াগুলাই আরো ভালো মতো পড়তাম, তাইলে আরো মানে ইয়ে থাকতাম, তখন তো মনে হয়েছে যে যত পড়ি বা ইয়ে হয়। তো এই জন্য আমার তোমাদেরকে বলা যে ওই ওগুলো অনেক বেশি পড়া ফেলা বা দরকার নেই বিএমডিসির জন্য এত পড়া, তুমি যতটুকু পড়বা এটা যাতে তুমি 100% এক্সিকিউট করতে পারো, এটা যাতে তোমার টার্গেট থাকবে 70-80 পাও, তোমার টার্গেট একদম পড়ার সময় 90-100 পাইতেই হবে, এটা যাতে কখনো টার্গেট থাকা ভালো, কিন্তু এই টার্গেটটা রাখতে গিয়ে তুমি ওই কমন বা ওই খুব ইয়েগুলা তুমি ছাটা দিয়ে তুমি আনকমন গুলা, অনেকেই দেখবা যে যদি রিসেন্ট মানে সামনে কেউ পরীক্ষার্থী থাকো, দেখবে যে অনেকগুলো গ্রুপ খোলা হবে, হোয়াটসঅ্যাপে থাকবা, ইয়েতে থাকবা, অনেক কোশ্চেন প্র্যাকটিস হবে যেগুলো জীবনে বাংলাদেশে কখনোই আসে নাই। বাংলাদেশ না, খালি কোনো দেশে, পৃথিবীর কোনো দেশেই কোশ্চেন আসে না, কিন্তু একজন হঠাৎ করে দিয়ে দিল যে এই কোশ্চেনটা, আরেকজন দিল আরেকটা কোশ্চেন, তো এগুলো দেখে কিন্তু তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাবে যে এই পড়াটা তো আমার পড়া নাই। কিন্তু এই পড়াটা কিন্তু তুমি লাস্ট আওয়ার গুলো পাবা না, বাংলাদেশে কোনো কোশ্চেন কোথাও গেলে কোনো পরীক্ষাতে গেলে পাবা না। তাহলে এটা কেন কেন করতেছে জানি না কেন করে, কিন্তু হয়তোবা এটা মজা পায় আরেকজনকে ফ্রাস্ট্রেশনের ফালায়, ওনারা নিজেরাও সম্ভবত পড়ে না, কারণ প্রফের কোশ্চেন কি সলভ করার দরকার আছে? প্রফের কোশ্চেন হ্যাঁ সলভ করার দরকার আছে, এটা হচ্ছে তোমার কিছু কোশ্চেন কমন পাওয়ার জন্য। এখানে কিন্তু দুইটা কোশ্চেনে যদি তুমি কমন পাও, দুইটা কোশ্চেন কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট, 2 মার্কের জন্য অনেকে ফেল করে, 2 মার্কের জন্য ফেল করতে পারে, 2 মার্কের গুরুত্ব এখানে অনেক বড় বেশি। তো প্রফের কোশ্চেন ব্যাংক গুলা প্রফের কোশ্চেন ব্যাংক গুলো একটা সমস্যা হলো যে অ্যান্সার অনেক ভুল থাকে। তো অ্যান্সার যদি ঠিকঠাক করে, প্রফের কোশ্চেন ব্যাংক এই জন্য দরকার লাগে না, এই কোশ্চেন ব্যাংকটায় প্রফের, কারণ বিএমডিসি কোশ্চেন গুলা যেহেতু দেওয়া বা টপিক গুলো সবগুলো ইয়া করা, আমি দেখছি যে প্রফের যে যে কোশ্চেন গুলো আসে এই কোশ্চেন ব্যাংকটায় সবগুলা ইনক্লুডেড থাকে। এটা যদি পড়ে যাও, প্রফের কোশ্চেন ব্যাংক আলাদা করে দেখা লাগবে না। একটু গ্যারান্টি দিতে পারি যে প্রফের কোশ্চেন ব্যাংক আলাদা করে লাগবে না, কারণ প্রফের কোশ্চেন ব্যাংক আর কোশ্চেন খালি দেখলা 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 কোশ্চেন দেখাচ্ছে, তুমি দেখবা যে কোনটার মধ্যে এক্সপ্লেনেশন দেওয়া খুব ভালো মতো, তুমি কোশ্চেন দেখলা দুইটা ট্রু আছে, দুইটা ফলস আছে, এইভাবে মুখস্থ করলা দুইটা ট্রু, এইভাবে মনে থাকবে না তোমার, কখনোই কোশ্চেন ব্যাংক ওই ধরনের কোশ্চেন ব্যাংক দেখবা না, বা কোশ্চেন মডেল টেস্ট ওইগুলা তুমি দেখবা না বা দিবাও না কখনো ওই ধরনের মডেল টেস্ট যেখানে তোমার এক্সপ্লেনেশন দেওয়া থাকবে না, বা কেউ এক্সপ্লেন করবে না, বা তুমি ওই টপিকটা তুমি খুঁজে পাইছো না। এটা পড়ার কোনো মানে হয় না যে দুইটা তুমি দেখছো, দুইটা মুখস্থ করে গেছো, কারণ ওই দুইটা নাও আসতে পারে, বা ওই দুইটা আসলে তোমার মাথায় থাকবে না যে শুধুমাত্র ওই দুইটা ছিল বা বাকি দুইটা ফলস ছিল। তুমি যখন দেখবা ওইভাবে, তখন আরো ব্রেন কনফিউজ হয়ে যাবে যে যে দুইটা ফলস দেখছো ওইটা কি আসলে ফলস ছিল না কি ছিল, এইভাবে তোমার ব্রেন কনফিউজ হয়ে যাবে। তুমি প্র্যাকটিস করবা কিভাবে, মানে যে টপিক গুলো তোমার কাছে আছে তোমার হাতে এক্সপ্লেনেশন, ওই ধরনের কোশ্চেন গুলো তুমি মানে প্র্যাকটিস করতে যাবা যে এইবার আমি এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করি, তখন 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 ভুল করবা, তখন আবার টপিকে ব্যাক করবা যে আচ্ছা এই টপিকটা কি এটা ছিল না ছিল না, তখন তোমার হচ্ছে তখন একদম 100% হয়। তো অনেকে অনেক মডেল টেস্ট সলভ করে, অনেক যেখানে যে মডেল টেস্ট পাইছে, এই কোচিং এ মডেল টেস্ট দিচ্ছে, ওই কোচিং এ মডেল টেস্টের কোশ্চেন পাইছে, এই পাইছে, এই সারাদিন এগুলো প্র্যাকটিস করে, কিন্তু কি প্র্যাকটিস করে, ওই দুইটা ট্রু দুইটা ফলস ওই দুইটা মুখস্থ করতেছে বা ওই দুইটা দেখতেছে, কিন্তু টপিকটা তার জানা নাই যে এই টপিকটা কোথায় আছে, বা খুঁজতেও পারতেছে না, বা সে দেখতেছে না। তো এটা করলে তোমার লাভ হবে না, কারণ এটার থেকে তোমার লস হবে বেশি। এই টাইমটা যদি তুমি টপিকের উপর দাও, মডেল টেস্টের উপর না দিয়ে টপিকের উপর দাও, তোমার যে কোশ্চেন ব্যাংক গুলা বললাম এইগুলাতে, এই কোশ্চেন ব্যাংক গুলো এই জন্য বলা, এই কোশ্চেন ব্যাংক গুলাতে টপিক গুলো সুন্দর করে আলাদা করে দেওয়া। তুমি যখন যে কোনো মডেল টেস্ট যদি দেখো, ওই মডেল টেস্টটাই যখন দেখবা যে এই টপিকটা আছে এই নামটায়, তখন তুমি বুঝে যাবা যে এটা তো ফিজিওলজির ভিতরে আছে, তো এটা তো কার্ডিওভাস্কুলার আছে, কার্ডিওভাস্কুলার যাই যাই টপিকটা একটু খুঁজবা, 2-3 পেজ খুঁজলে দেখবা যে ওই টপিকটা যদি পাও, যদি না পাও এটা স্কিপ করে দাও, যদি পাও এটা টপিকটা তখন ওখান থেকে করে নাও, আর টপিকটা পড়বা, আবার তখন ওই মডেল টেস্টটা ব্যাক করবা যে আচ্ছা এবার এবার নিজেকে যাচাই করে দেখি যে
আমি যে পড়লাম এটা আমি রিটেন করতে পারছি কিনা। এই হচ্ছে কথা। আর বই কি আছে আমার কাছে, আরো শীট আছে দুইটা। এই কোচিং এর নিউক্লিয়াস একটা কোচিং ছিল, নিউক্লিয়াসের কোচিং এর শীট গুলো ডেভিডসন থেকে খুব সুন্দর করে নেওয়া। ডেভিডসনের এই কোচিংটা এক ভাইয়া ময়মনসিংহ মেডিকেলের মেবি উনি পড়াইতো, তো উনি মনে হয় এখন আর পড়ায় না। এই শীটটা যদি কারো লাগে ফটোকপি করে নিয়ে যেতে পারো আমার থেকে। এই শীটটা ফটোকপি করতে পারো, এটা খুব ভালো। যদি ডেভিডসন না পড়ে এটা পড়তে পারো ভালো, কারণ ডেভিডসনের ম্যাক্সিমাম জিনিস এখানে দেওয়া আছে। এখান থেকে এই এটার এই শীটটা খুব ভালো, শীট হিসেবে খুব ভালো, কারণ কিছু কিছু শীট আছে আমাদের যে আমরা দেখি কোচিং এর অনেক সময় অনেক ছোট ছোট, ওগুলো পড়ে এখন আর কাজ হয় না। এটা একটা সময় কাজ হতো, এখন আর ওই শীট গুলা থেকে আসে না খুব বেশি কিছু, খুব ওগুলো খুব ছোট ছোট শীট, ওগুলো থেকে কাজ হয় না খুব বেশি কিছু। আর কি কি আছে, এন্ডেভার দেখতে পারো, এন্ডেভার এন্ডেভার দেখা উচিত, এন্ডেভার ছাড়া যাওয়া উচিত না, এন্ডেভার দেখা উচিত। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? কি কিছু জিজ্ঞেস করতে চাও? নাহলে শেষ শেষ করে দিই। কি কি পড়ছো আগে, কত বই পড়ছো, কত বই পড়তে হবে? পড়তে বললে অনেক বই আমি বলতে পারি, কত বই দেখাইতে পারি যে এগুলো আমি পড়ে উল্টায় ফেলাইছি, এই বই পড়ে আমি উল্টায় ফেলাইছি, এই বই পড়ে আমি উল্টায় ফেলাইছি। বই বললে অনেক বই বলা যাবে, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে কি, একজন পাস করে গেছে তার দায়িত্ব হওয়া উচিত এরপরে ফেলো এক্সামিনীদের যে কিভাবে কম পড়ে পাস করা যায়। কারণ আমি যে ভুলগুলা করছি, যে বেশি পড়ছি কিনা বা কি করছি, কম পড়লে নিশ্চয়ই পাস হইতো না, তো বেশি পড়ছি, কোনটা বেশি না পড়লেও চলতো, আর একটু সহজ ভাবে কিভাবে এটা উতরানো যায়, এটা এটা বলা উচিত আমার কাছে মনে হয় যে ফেলো এক্সামিনারদের। তো আমি যদি ওইটা ওইভাবে বলা শুরু করি যে আমি আমার নিজের জাহিরাতের জন্য যে আমি ডেভিডসন আমি পুরো শেষ করে ফেলেছি, বা আমি এই বইটা শেষ করে ফেলছি, ওই বইটা শেষ করে ফেলছি, তো অনেক কঠিন কঠিন বই আমি নাম বইলা শেষ করে ফেলছি, ওইটা থেকে আমার কাছে মনে হয় যে যেটা আমি মনে হয়েছে যে ওইগুলা পড়ার পরে যেটা থেকে বেশি আসছে বা যেটা থেকে বেশি আসতে পারে, ওই ধরনের বইগুলো যেগুলো সহজ, বুঝতে সুবিধা ছিল আমার জন্য, ওই ধরনের পড়াগুলো আমার কাছে মনে হয়েছে যে কারণ ওই সময় পরীক্ষার আগে কিন্তু আমিও যখন পড়ছি তখন কিন্তু আমিও বুঝি নাই যে এই বইগুলো থেকে আসতে পারে, বা অমুক বই, বই তো পড়ে সবাই অনেক বই পড়ে বা পড়ছি এর আগে, হয়তো রিসেন্টলি পড়িনি 5 মাস আগে, এর আগে পড়ছি ডেভিডসন হয়তো বা 1 বছর আগে, বা এই এমআরসিপির বইটা বা ওই বইটা অনেকদিন আগে পড়ছি হয়তো বা 2 বছর আগে। বা কোচিংও আমি যেটা বললাম যে এক্সিবিএস এর কোচিং করছি আমি 9 সেমিস্টারে থাকতে, তো ওই জিনিসগুলো আমার কাজে লাগছে কিনা সেটা আমি এখন বলতে পারবো যে ওই জিনিসগুলো আমার দরকার ছিল কিনা। যেটা আমার মনে হয়েছে যে ওই জিনিসটা আমার দরকার ছিল না, এই জিনিসগুলো করলে বরং এই জিনিসগুলো যদি আরো আরো আমি বেটার এফোর্ট দিতাম আরো ভালো ছিল, যে এই জিনিসগুলো নিয়ে আমি পড়ে থাকলে আমার তারপরে বিএমডিসির পরে আমার অবশ্যই ওগুলো পড়তে হবে, ডেভিডসন আমার পড়তে হবে, বাংলাদেশ না যে কোনো জায়গায় ভালো করতে হলে আমার এরপর ডেভিডসন খুব ভালো মতো আয়ত্তে থাকতে হবে। কিন্তু ডেভিডসনটা পুরাটা মুখস্থ করে আমি রিটেন করতে পারবো কিনা, এক্সিকিউট করতে পারবো কিনা, সেটা আমার মাথায় রাখতে হবে। যে আর সব স্টুডেন্টও তো আমরা এক না, সবাই যে পুরাটা আমি বলে দিলাম যে অমুক অমুক এই হয়ে যাবে ওই হয়ে যাবে, বা এই করতে হবে, সেটা তো আমার, সে রিটেন করতে পারবে কিনা সেটাও তো আমার দেখার বিষয়, যে সে রিটেন করে আমি ওইটা এক্সিকিউট করতে পারি কিনা। এক্সিকিউট করতে না পারলে আমি একজনের বলে দিলাম যে অনেক বই অনেক কিছু এই সে পড়লো তারপরে গিয়ে রিটেন করতে পারলো না, তারপর আবার তারই দোষ দিলাম যে তোমার তো আমি বলছিলাম যে পুরোটা ডেভিডসন পড়লে তোমার পাস হবে, তুমি হয়তো তুমি মাথায় রাখতে পারো নাই। তো সে মাথায় রাখতে পারবে কিনা সেটা তো আমারও বুঝতে হবে বলার সময়, বা তারও বোঝা উচিত যে এই কঠিন বইগুলা, কারণ আমি আমি হয়তো 10টা বইয়ের নাম বললাম, কিন্তু 10টা বই কি ধরনের বই তুমি পড়লে তারপর বুঝবা যে এইগুলা কি ধরনের বই আর ওইটা কি ধরনের বই। 10টা অনেক সময় আছে যে একটা ছোট বইও অনেক ডেঞ্জারাস, মানে দুইটা বড় বই ছিল, দুইটা বড় বই দেখতে বড় মনে হয়, কিন্তু এই পড়াটা যত ইজিলি মাথায় রাখা যায় বা যত ইজিলি পড়া যায়, একটা ছোট বই অনেক সময় অনেক কঠিন হয়ে যায় এভাবে পড়া যায়। তো এই জন্য আমার চেষ্টা ছিল, যারা জয়েন করছে ওদেরকে অনেক ধন্যবাদ, কারণ অনেকেই অনেক সময় নক করে বা জিজ্ঞেস করে ইয়ে করে আজকে জয়েন করছি কিনা শুনছি কিনা জানি না। তো পার্সোনালি তো আসলে সবাইকে ওভাবে বলাটা খুব
টাফ, বারবার বলতো একই কথা বলতে হয়। তো আমি চেষ্টা করবো যে এটা রেকর্ড করে যদি কেউ এরপর থাকে যাতে ওভাবে ইয়ে করতে পারি। আর এক্সাম রিলেটেড আর কোনো কোশ্চেন কি আছে, যে এক্সাম হলের বা এক্সাম এই বিএমডিসির অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বা কোনো ধরনের কোনো কোশ্চেন? কারণ এখানে কোশ্চেন করে নিলে রেকর্ড থাকলে এরপরে যে কারো কোশ্চেন থাকলে সে অ্যান্সারটা পেয়ে যাবে। কারো কি ওই ধরনের কোনো কোশ্চেন আছে? শুরুতে কোন বই? শুরুতে যদি কারো এন্ডেভার পড়ার মধ্যে থাকে, কেউ এন্ডেভারটা শেষ করো, এন্ডেভার শেষ করে রেসিডেন্সি পারলে শুরু শুরু করা উচিত। রেসিডেন্সি পার্ল, তারপর যে সিনাপসের 42nd বেসিসে, এটা পাশাপাশি রেখা এই দুইটা বই থেকে। দুইটা বই একদম টপিক থেকে শুরু করে সবকিছু সেম। দেখা যায় একটাতে একটা জিনিস বেশি আসছে, আরেকটাতে আরেকটা জিনিস বেশি আসছে। দেখলে বুঝা যায় কোনটাতে কোনটা দরকার, কোনটাতে কোনটা দরকার না। এটা এক্সক্লুড করে ফেলবো। আবার স্টার মার্ক দেওয়া আছে, ইয়ে মার্ক দেওয়া আছে, যে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না, তখন বলবো। এই দুটা বই আগে শুরু করে, রেসিডেন্সি পার্ল আর বিসিএস এর সিনাপসের এটা। আর হচ্ছে তারপরে হচ্ছে এটা একদম বেসিক জানার জন্য এটা মাস্ট। এই বইটা ছাড়াও বিএমএসতে মানে ওই রেসিডেন্সি পাল ছাড়াও যদি কেউ যায়, এটা ছাড়া যাওয়া যাবে না। কারণ এটা হচ্ছে একদম ইজিয়েস্ট, মানে সবচেয়ে ইজি এবং সবচেয়ে মানে ছোটখাটো জিনিসগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলা, যেগুলো একদম মানে বেসিকের জিনিসগুলা এটার মধ্যে ইনক্লুড করা। এটা ছাড়া বিএমএস যাওয়াই যাবে। এটা থেকে এই তিনটা থেকে শুরু করো, রেসিডেন্সি পার্ল আর ওইটার পাশাপাশি রেখে। বা কেউ যদি খুব ইজিলি শুরু করতে চাও, এটা শুরু করো। এটা একদম প্রথম পেজ থেকে একদম শুরু করে দাও, একদম ইম্পর্টেন্ট জিনিসগুলা। আর এই যে যেই জিনিসগুলো আছে যে বুঝাইতে, যে এই যে অ্যানাটমিক্যাল প্লেনস, ট্রান্সভার্স প্লেন, স্যাজেটাল প্লেন, এগুলো থেকে এখন আর কোশ্চেন দেয় না। এন্টেরিয়র কোনটা, ফ্রন্টাল কোনটা, বা বোন আছে মাথায় কয়টা, স্কাল বোন কয়টা, কি কি সেই এত এত মানে মানে বাচ্চাদের জিনিস এখন আর বিএমএস দেয় না। সময় দিত, এগুলো একটু স্কিপ করার চেষ্টা করবা, এগুলো এত দরকার নেই। আর ওগুলা তুমি পরীক্ষা হলে দেখে বুঝবা যেগুলো অ্যান্সার করতে পারবা এমনিতে। এখন আর বিএমডিসি এত সহজ, এত ইয়ে দেয় না, কিন্তু কঠিনও দেয় না। কঠিন কিন্তু দেয় না, বারবার বলে দিই যে খুব কঠিন জিনিস দেয় না ওখানে। ওখানে শুধুমাত্র যারা মাথা খাটে, যারা এই যে বুঝা বুঝা পড়ছে, পড়ার সময় বুঝা পড়তে হবে। মুখস্থ করে পড়লে ধরা খেতে হবে। মুখস্থ বলতে মানে একদম হুবহু এই স্টেমটাই আমি পড়লাম বা এই স্টেমটাই আমার আসতে হবে, এই ধারণাটা রাখতে গেলে ধরা খেয়ে যেতে হবে। এখন মাথায় রাখতে হবে যে টপিকটা পড়ার সময় মানে যদি অন্য বই থেকে দেখার ইচ্ছা জাগে বা ইউটিউব থেকে দেখার ইচ্ছা থাকে বা কোথাও কারো থেকে বোঝার ইচ্ছা জাগে, কোনো সিনিয়র ভাই বা বাংলাদেশে কোনো সিনিয়র কেউ আছে যে এই টপিকটা জিজ্ঞেস করতেই মানে মনে হলো যে এটা একটু জিজ্ঞেস করে নি, এইভাবে পড়তে হবে। কারণ এখন আর ওই মুখস্থ করে ওই টপিক না পাইলে পরে ধরা খেয়ে যেতে হবে যে বিএমএস দিকে আমি এই স্টেমটা তো পাইলাম না, তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তাইলে যদি কেউ ইজি ইজি শুরু করতে চায়, ইজি স্টার্ট, ইজি স্লো স্টার্ট এটা। আর তারপরে হচ্ছে ওই রেসিডেন্সি পার্লে আস্তে আস্তে ঢুকতে হবে। রেসিডেন্সি পার্ল করার সময় একদম ওই সেম টপিকেই লাস্ট আওয়ারে বা ওই কিওয়ার্ডে সেম টপিক গুলো, সেম কোশ্চেন প্র্যাকটিস এরিয়া আছে, ওভাবে প্র্যাকটিস করে যেতে হবে। টপিক পড়বো, আজকের দিনে ওই টপিক থেকে প্র্যাকটিস করবো, টপিক পড়বো প্র্যাকটিস করবো, টপিক পড়বো প্র্যাকটিস করবো। শুধু টপিক পড়ে গেলাম, প্র্যাকটিস করলাম না, লাভ নেই। আবার শুধু প্র্যাকটিস করে গেলাম আমি, ভাই বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন এক এক সময় এক এক রকম হচ্ছে। সেক্ষেত্রে আমরা যারা 1.5 বছর পরে, তাদের প্রথমে কাজ কি হওয়া উচিত এখন থেকে? বিএমডিসি কোশ্চেন প্যাটার্ন নিয়ে টেনশন করা উচিত না একবারই। কোশ্চেন প্যাটার্ন এক এক সময় এক এক রকম হয়, কিন্তু যারা পড়ালেখার মধ্যে থাকে তারা পাস করে। হ্যাঁ, হইতে পারে যে কারো একবারে হয় নাই বা 2বার লাগছে, ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই। যে আমার যদি লাইফে একবারে না হয় তাইলে আমি শেষ মরে যাব, সেই স্ট্রেসটা নিলে খুব টাফ হয়ে যাবে। কারণ এখানে লাখ ফেভার নাই করতে পারে, অনেক পড়ার পর লাখ ফেভার নাই করতে পারে। তো মেইন টার্গেট যেটা থাকবে যে বিএমডিসি না, আমি পড়াটা আমার যাতে গুছায় খুব সুন্দর মতো আমি কনফিডেন্স নিয়ে যাইতে পারি যে বিএমডিসি না, আমার সামনে যে কোনো পরীক্ষা আসুক আমি পাস করে যেতে পারবো, যে কোনো ভাবে এক্সাম কোশ্চেন সেট করুক আমি পাস করে যেতে পারবো। এটা কিভাবে? এটা খুব তুখোর হইতে হবে, খুব ব্রিলিয়ান্ট হইতে হবে, বা খুব বেশি পড়তে হবে তা না। অনেক বেশি পড়াও অনেকে ফেল করে, অনেক ব্রিলিয়ান্ট হওয়ার পরেও অনেকে ফেল করতে পারে। শুধুমাত্র স্মার্ট ওয়েতে না পড়াটা, স্মার্ট হইতে হবে, স্মার্ট ওয়েতে পড়তে হবে, অল্প পড়ে বেশি আমার আউটপুটটা বের হবে, ওইটা আমার বুঝতে হবে। যে আমি 2 লাইন পড়ে আমার 2 লাইন যাতে 2 লাইনই থাকে। অনেকে 10 লাইন পড়ে, 10 লাইন পড়ে জিজ্ঞেস করলে 2 লাইনও বলতে পারে না। আবার অনেকে 2 লাইন পড়ে, 2 লাইন পড়ে 2 লাইন বলতে পারে। তো দুইজনে কিন্তু সেম,
বা একজন দেখা গেছে আরো বেটার, সে অন্য সময় অন্য কিছু কইরা অন্যটা এক্সিকিউট করতে পারে। তো এইজন্য হচ্ছে যে আ বিএমডিসি কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে, এই করে সেই করে। এগুলা মাথায় একদমই আনা উচিত না যে এখন রেসিডেন্সিতে আছে বা এফসিপিএস এর কোয়েশ্চেনে চলে যেতে পারে, বা এফসিপিএস এর কোয়েশ্চেনে আমি যদি এখন রেসিডেন্সি প্রিপারেশন নিই তখন এফসিপিএস এর প্রিপারেশন পড়ি, এক্সাম সেট করলে কি হবে? এফসিপিএস এর কোয়েশ্চেন দিলেও মানে এই ধারার বাইরে যাবে না। এই ক্যাটেগরির বাইরে যাবে না ওরা। এটলিস্ট ওই এফসিপিএস এর যে ক্লিনিক্যাল এসবিএ বা ওই ক্লিনিক্যাল পর্যায়ে যে এত বছর একটা পেশেন্ট আসছে এমআই নিয়ে, এই হইছে সেই হইছে, এইভাবে অবস্থা। এভাবে কোশ্চেন দিবে না। কোশ্চেন অল টাইমই বেসিক রিলেটেড। ক্লিনিক্যাল দিলেও বিসিপিএস এর যদি কোশ্চেন সেট করে আ দিবে এই ধাঁচের। এটার কাছাকাছি দিবে। তো এইজন্য কোন কোশ্চেন সেট করলো, অ্যানাটমি থেকে বেশি দিল না, বায়োকেমিস্ট্রি থেকে বেশি দিল না, কি দিল? ওই পড়াটা এইভাবে পড়াটা পড়লে মোস্ট কমন জিনিসগুলা দেখে গেলে এই কোশ্চেন গুলার বাইরে দেওয়ার কোনো সুযোগই নেই। যেভাবে কোশ্চেন করুক, যত পার্সেন্টেজ দেখ, যাই দেখ, এই কোশ্চেন গুলার বাইরে দেয় না। যারা বলে যে অনেক কোশ্চেন বাইরে থেকে দিছে, অনেক ভাবে আসে নাই বা প্যাটার্ন চেঞ্জ করছে, অনেক এই হইছে সেই হইছে। ওই এই ধরনের প্রিপারেশন না নিলে শুধুমাত্র ওই যে কাইন্ডলি আপনি একটু লিখে দেবেন ভাই কোন, কোন বস্তুগুলা ফরজ। আমি গ্রুপে ছবি তুলে দিয়ে দিব না? ছবি তুলে দিয়ে দিব। আ এই তো ওইভাবে প্রিপারেশনটা নিলে এই টেনশন নেওয়ার কোনো দরকার নাই যে যদি কোয়েশ্চেন প্যাটার্ন আ চেঞ্জ হয় বা অন্য স্যাররা কোয়েশ্চেন করে বা বিসিপিএস কোয়েশ্চেন। এবার মনে হয় বুক গুলার নাম আমি ছবি তুলে দিয়ে দেব না। ছবি একদম নীলকে দেখাইলে দিয়ে দিবেন ওইগুলো। আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দিব। তো এইজন্য এই টেনশনটা মাথায় কখনোই আনা উচিত না যে যদি কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে, যদি কঠিন হয় কোয়েশ্চেন, এবার তো মনে হয় একটু সহজ হইছে, ভাই এগুলো করছেন এই সহজ লাগছে বা এই হইছে। কোয়েশ্চেন সহজ কঠিন আ দেখবা যে বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দিলেও যারা ৮০-৯০ পাইতেছে, বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন তো বিভিন্ন রকম হচ্ছে। তারপরেও কিছু যারা পড়ার মধ্যে আছে ওরা সব জায়গায় হয়তো ৭০-৮০ এরকম পাচ্ছে। তো যদি এই পাস মার্কটা সব জায়গায় উঠে, তার মানে তার পড়া পড়া ঠিক জায়গায় আছে। কোয়েশ্চেন বিভিন্ন হইলেও সে ইয়ে পাচ্ছে। আবার যার প্র্যাকটিসটা ঠিক মতো নাই, মানে স্মার্ট ওয়েতে বা ওই যেভাবে পড়া উচিত ওইভাবে পড়তেছে না, তার কি হয়? হয়তো একটাতে ৯০ পেয়ে গেছে, একটাতে ৮০ পাইছে, আরেকটাতে ৪০ বা ৫০ পাচ্ছে। তখনই বোঝা যাচ্ছে যে এটা কোয়েশ্চেন প্যাটার্ন এর উপর ডিপেন্ড করতেছে না, তার আ স্টাডি ম্যাটেরিয়াল বা স্টাডি টেকনিক এর উপর তার মানে ডিফার করতেছে যে সে ডিফারেন্ট হয়ে যাচ্ছে বিভিন্ন কোয়েশ্চেন। তো আ ওই ধরনের প্রিপারেশন নেওয়া যেটা হচ্ছে যে কোনো ধরনের কোয়েশ্চেনে সবাই ওই ৭০-৮০ করে পাইতেছে। ওই ধরনের মানে একটা মানে একটা যে বেসিক একটা জিনিস ধইরা যে এই বেসের উপর আমি থাকবো, এই বেসটা থেকে সব বিল্ডিং এ এই বেসের উপর বানাইতে হবে। যেকোনো বিল্ডিং ই বানাক আমার এই বেসের উপর থাকবে। এইটা যদি কমন একটা বেস ধরে প্র্যাকটিসটা নেওয়া যায়, মানে ইয়েটা পড়াটা সাজানো যায়, তাইলে যে এই বেসের উপর যেকোনো ধরনের বিল্ডিং উঠুক কোনো সমস্যা নাই। টেনশন করার কিছু নাই যে আমার বেসটা এই এট লিস্ট একটা মানে মোটামুটি পর্যায়ে আছে যে এটার উপর যেকোনো বিল্ডিং আমি দাঁড় করাইতে পারবো। তো এই ধরনের বেসটা তৈরি করা উচিত যে টেনশন ছাড়া, যে এখন আর টেনশন করার কিছু নাই যে আমি কমন বাংলাদেশের কমন কোয়েশ্চেন গুলা যেগুলা আসে এগুলো আমার আইডিয়া আছে। এই কমন কোয়েশ্চেন এর বাইরে যাইতে হবে না। কমন কোয়েশ্চেন এর বাইরে যাই কোনটা? অনেকে অনেক দৌড়াদৌড়ি করে যে আনকমন কোয়েশ্চেন গুলা এগুলা তো দেখছি এই কোয়েশ্চেনটা আসছে। যে আনকমন ১০ টা কোয়েশ্চেন আসে প্রতিবার। ধরি যে ১০ টা কোয়েশ্চেন আসছে। এই ১০ টা কোয়েশ্চেন কিন্তু আর রিপিট হবে না। এই জায়গায় ১০ টা আবার নতুন আনকমন কোয়েশ্চেন আসবে। তো আনকমন কোয়েশ্চেনটা যখন আমি আবার প্র্যাকটিস করব, ওই আনকমন কোয়েশ্চেনটা আমার আসবে কিনা সেটা কিন্তু আমি সিওর না। তাইলে আমি কি করতেছি কমন কোয়েশ্চেন এর থেকে আমি এই ইয়েটা আ আমার ফোকাসটা আনকমন কোয়েশ্চেন এ দিয়ে দিচ্ছি। আমার টাইম, আমার মানে এনার্জি সব আনকমন কোয়েশ্চেন এ দিয়ে দিচ্ছি। ওই আনকমন কোয়েশ্চেনটা আমি পাইতেছি না। গিয়ে পাইতেছি কি আরেকটা আনকমন কোয়েশ্চেন যেটাতে আমি মানে যেটা আমার লাভ হয় না। তো ওই ১০ মার্ক ২০ মার্ক আমার দরকার নেই। আমার ওইটা ১০ মার্ক ২০ মার্ক আমি ছাইড়া দিই। আমার টার্গেট থাকবে আমি ৭০-৮০ যাতে আমার পাইতেই হয়। মাস্ট আমি ৭০-৮০ পাবো। আমি মোস্ট কমন কোয়েশ্চেন গুলো আমি জানবো। যেইভাবে কোয়েশ্চেন আসুক এই কোয়েশ্চেন গুলোর বাইরে যাবে না। ৬০-৭০ টা কোয়েশ্চেন এই কোয়েশ্চেন গুলাই দিতে হবে। বাকি হয়তো ওই ৬০ টা কোয়েশ্চেন, বাকি ৪০ টা কোয়েশ্চেন বাইরে থেকে বা আমি যেভাবে পড়ছি এই কোয়েশ্চেনটা থেকে নাই। কিন্তু এই ৬০ টা কোয়েশ্চেন যাতে ৬০ টাই আমার হয়। এভাবে পড়তে হবে যে আমি যেগুলা মোস্ট কমন কোয়েশ্চেন আমি ৬০ টা আছে। আমার এই স্টেম গুলা বা আমার এই কোয়েশ্চেন গুলা যাতে আমি পারি এভাবে পড়তে হবে আরকি। আর বইয়ের ছবিগুলো আমি দিয়ে দিব না, গ্রুপে দিয়ে দিব। আর মনে হয় অনেক কিছুই বলা হইছে। কোচিং সেন্টারের যে লেকচার শিট গুলা থাকে সেগুলো কতটুকু
ইম্পর্টেন্ট অনেকে বলে বুকস ফলো করতে। আচ্ছা, কোশ্চেন ডিপেন্ড করে। অনেক ধরনের মানে কোচিং ডিপেন্ড করে, অনেক ধরনের কোচিং আছে। যেমন আমি যে নিউক্লিয়াসের ইয়েটা দেখালাম, ওটা কিন্তু অনেকগুলা শিট, অনেক বড় পড়া, অনেক কিছু পড়া। আবার সাইদ সুজন ভাইয়ের কাছে যখন পড়ছি, ওনার শিট গুলা কিন্তু একটু লেস, অনেক কম ওনার শিটে আছে। তো এখন কোন ধরনের শিটের কথা, কোন ধরনের কোচিং বলছো, বা জেনেসিস থেকে শিট দেয় কিনা, সেটাও আমি জানি না যে জেনেসিস থেকে কি ধরনের শিট দেয় বা কি আছে। তো ওইগুলা যদি না দেখলে বুঝবো না। কিন্তু কথা হচ্ছে যে শিট যদি ফলো করতে হয়, নিউক্লিয়াসের শিটটা খুব ভালো, খুবই ভালো। নিউক্লিয়াসের শিটটা ফলো করা উচিত, কিন্তু সাইদ সুজন ভাই শিটটাও ফলো করা উচিত, যে কমন জিনিসগুলো জানার জন্য। অ্যাটলিস্ট এই জিনিসগুলা যদি বিএমডিসি তে নাও আসে, এই জিনিসগুলা ছাড়া একটা ডাক্তার হইতে পারে না। একটা ডাক্তার হইতে হলে এই ভাইয়ের টার্গেটই থাকে এটা, যে একটা ছেলে যাতে অ্যাটলিস্ট মানে ইনসাল্ট এর সম্মুখীন না হয় বাংলাদেশের পোলাপান বা বাংলাদেশের টিচারদের সামনে, যে অ্যাটলিস্ট এই জিনিসটা তুমি জানো না, এটা না জানে তো ফার্স্ট ইয়ারের পোলাপান বাংলাদেশে থাকতে পারে না। ফার্স্ট প্রপ দিতে হলে এই জিনিসটা জানতে হয়, বা ওই শীটটা হচ্ছে ওই ধরনের জিনিসের জন্য। এই জন্য ওই শীটটা পড়তে হবে মাস্ট। যে ওই শীটটা পড়বো না, আমি শুধু বই পড়বো, তাও হবে না। ওই শীটটা পড়তে হবে, ওই শীটটাও জানতে হবে 100%। ওই শীটটায় খুব বেশি জিনিস নাই। ওই শীটটা একবার দুইবার পড়ার পরে মানে 1 ঘন্টার মধ্যে সবগুলো শীট মুখস্থ শেষ করে ফেলা সম্ভব। একবার দুইবার পড়ার পরেই বুঝে যাওয়া। তো ওই শীটটা স্কিপ করা উচিত না, ওই শীটটাও পড়ো, কিন্তু বই থেকে পড়তে হবে মাস্ট। ওই শীট পড়লে কমন আসে না এখন আর। একসময় শীট থেকে কমন আসতো সব, ওই শীট থেকে আসতো প্রফেট কোশ্চেন, হয়তো ডিএমসি কোশ্চেন করতো হুবহু ওই শীটের সবকিছু আসতো, এবং স্টেম সহ কমন আসতো। এখন আর আসে না, 2-3 বছর ধরে এই এটা থেকে কমন আসে না। তো এই জন্য এটা নিয়ে আর এই শীট থেকে মানে ডিপেন্ড করে যাওয়া ঠিক হবে না। শীট পড়বা, কিন্তু শীটের উপর আর ডিপেন্ডেন্ট থাকা যাবে না, এই শীট আমার আসবে। এই জন্য বইটাই পড়াটা বেটার, এবং বই পড়লে মাথায় থাকেও বেশি। আর বই পড়লে কনফিডেন্সটাও বাড়ে, যে আহ, বইটা পড়ছি, বই থেকে এখন আসার সব মানে এই বইয়ের আশপাশে আসলেও আমি অনেক কিছু দিতে পারবো। কারণ কম পড়ে, অনেক কম পড়ে গেলেও আবার সমস্যা আছে, বেশি আবার পড়া যাবে না। যেরকম অনেক কম পড়লে কনফিডেন্সটা একটু কমে যায়, যে এটা থেকে তো যদি না আসে আমি তো পুরা ধরা। এই জন্য অনেকে যারা শীত পড়ে গেছে মানে পরীক্ষার হলে দেখা গেছে কমন পড়ে নেই অনেকেরই, যারা ডেভিডসন পড়ছে বা অনেক কিছু পড়ছে ওদেরও কমন পড়ে নেই স্টেম গুলা, আবার যে কম পড়ছে তারও পড়ে নেই। কিন্তু যে অনেক কিছু পড়ছে তার কনফিডেন্স ছিল যে আচ্ছা আমি তো অনেক কিছু পড়ছি, আমার তো এটা না জানার কথা না, আমি ট্রাই করে নিই। আবার যে কম পড়ছে তার তখন মানে একটা ল্যাক অফ কনফিডেন্স ফিল হয়, যে আচ্ছা আমি তো শুধু শীত পড়লাম, এটা তো পুরা একদম বাইরে থেকে আসছে, আমার পাস করা তো সম্ভব না, আমি এবার বাদ দিই। এবার আমার চিন্তা বাদ দিই, পরের বার থেকে আমি ইয়ে করবো। তার মানে ফার্স্টটা শীট থেকে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, টপিক থেকে তারপর কোশ্চেন ব্যাংক। হুম, ঠিক, এই অর্ডারটা ঠিক আছে। স্লো স্টার্ট করাটাই ভালো। খুব কঠিন জিনিস দিয়ে স্টার্ট করলে এনার্জি শুরুতে শেষ হয়ে গেলে পড়ার ইচ্ছাও জাগে না, আর কনফিডেন্সটাও বাড়ে না। শুরুতে অল্প জিনিস, সহজ জিনিস যখন পড়লে কনফিডেন্সটা অনেক গ্রো করে, যে আচ্ছা এগুলো তো আমি পারতেছি, বিএমএসসি পড়া তো অনেক সহজ, এগুলো তো কঠিন কিছু না। তখন আস্তে 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 নিজেকে পুশ করে আস্তে আস্তে নিজের জ্ঞানটা বাড়াই যায়। আচ্ছা, আর কিছু কি আছে? বলো। নফিল, ভাই আচ্ছা তাহলে তো আর মনে হয় বলার কিছু নাই। তাহলে শেষ করি। ওয়েলকাম সবাইকে, ধন্যবাদ তোমরা জয়েন করার জন্য। কারণ অনেকেই রেগুলার নক করে, যাদেরকে দেখতেছি না, যে এখন পাইলাম না। হ্যাঁ, আমরা তো অ্যাকচুয়ালি বুঝবো না কোন কোন টপিক ইম্পর্টেন্ট। আপনি যদি পার্ট সাবজেক্ট টপিক গুলো করেন, পার্ট সাবজেক্ট টপিক গুলো তো অনেক হিউজ হয়ে যাবে, অনেক ইয়ে যাবে। তোমরা নিজেরা গেলে ইজিলি বুঝবে। আমার কেউ বলে দেয়নি, আমি নিজে দেখে বুঝছি যে কোন টপিক গুলো ইম্পর্টেন্ট। আমার কাছে বইয়ে দাগানো আছে। হ্যাঁ, সবগুলো বই আমার দাগানো আছে। কেউ যদি মনে করো যে এই যে এই ধরনের ভাবে আমার বইগুলাতে দাগানো আছে, কেউ যদি মনে করো যে আমার বাসায় এসে দাগায় নিয়ে যাওয়া বইগুলা দেখা একটু কষ্ট হবে, কিন্তু করতে পারো, একটু আমি করতে পারি। কিন্তু আমার দ্বারা আসলে এভাবে পার টপিক, যেহেতু আমি কোচিং করাই না, কোচিং যদি করাইতাম তাহলে আমি এফোর্টটা দিতে পারতাম হয়তো, বা সবাই যেভাবে এফোর্টটা দেয়। আমি যেহেতু কোচিং করাই না, বা আমার দ্বারা পসিবল না কোচিং করানো, সেক্ষেত্রে আমার জন্য টাফ হয়ে যাবে টাইম বের করে ওইটা দেওয়া। কারণ
আর ইন্টার্নশিপ শুরু হয়ে গেলে নেক্সট উইক থেকে যদি আমি ইন্টার্নশিপে ঢুকি বা যেখানে ঢুকি, তখন তো আরো পসিবল হবে না। 12 ঘন্টা ডিউটি করার পরে কারোর জন্য টাইম দিব, পসিবল হবে না। আমার কাছে মনে হয় যে লাগবেই না। তোমরা যখন ওই বইগুলাতে যাবা, কোশ্চেন ব্যাংকে যাবা, লাগবেই না। এটা মানে দরকারই হবে না। নিজেই বুঝবা যে আচ্ছা, তখন তুমি আরেকজনের বলতে পারবা যে এই টপিক তো বাংলাদেশে কোনো পরীক্ষায় দেই নাই। ভাই কই ইন্টার্নশিপ করছেন? বারডেমে ইন্টার্নশিপ মোটামুটি ফাইনাল হয়েছে। বারডেমে ঢুকবো আমি দেখি নেক্সট উইক থেকে। তো যেটা হচ্ছে যে তুমি আরেকজনকে বলতে পারবো যে এই টপিক তো মানে আসবেই না। বাংলাদেশে ডিপ্লোমায় দেখি না। আচ্ছা, ডিপ্লোমার কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে ডিপ্লোমার কোশ্চেন থেকে খুব খুব কমনলি দেয়। ডিপ্লোমার কোশ্চেনটা আলাদা করে এই যে লাস্ট আবার একটা বাই করছিল ডিপ্লোমার কোশ্চেন গুলা, এটা তো ছোট করে। এই ডিপ্লোমার কোশ্চেনটা আবার বিএমডিসি এর কাছাকাছি, কারণ ডিপ্লোমা কোশ্চেন হয় অনেক সহজ। সহজ হওয়ার কারণে বিএমডিসি টায় আসার সম্ভাবনা থাকে বেশি। কারণ খুব বেশি কঠিন কিন্তু দিতে চায় না বিএমডিসি। আমরা যতই বিএমডিসি গালি দিই যে অনেক কঠিন করার চেষ্টা করে বা আটকানোর চেষ্টা করে বা ফেল করাই বা ইয়ে করে না। আমি দেখছি যে মানে অ্যাটলিস্ট পড়ার মধ্যে থাকলে বিএমডিসি পাস করা উচিত। এটা হইতে পারে যে এক দুবার অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা নিয়ে কারো কষ্ট পাওয়া উচিত না, বা অ্যাক্সিডেন্ট হইতে পারে লাইফে। অনেক পড়লেও অনেক আছে ভালো স্টুডেন্ট, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ঢাকা মেডিকেল থেকে পাস করছে, এফসিপিএস হচ্ছে না, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। আবার অনেকে আইটি স্মার্টলি করছে বা কম করার কারণে হয়তো লাগবেই চান্স হয়ে গেছে, এমনও হইতে পারে। ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই যে বিএমডিসি যদি একবার না হয় বা বিএমডিসি খুব কঠিন জিনিস দিতেছে। বিএমডিসি কঠিন জিনিস দেয় না, বিএমডিসি আটকানোর চেষ্টা করে না। বিএমডিসি যেটা করে একটা মিডিয়াম পর্যায়ে থাকে। যেটা আমাদের কাছে কঠিন মনে হওয়ার কারণ হচ্ছে আমাদের চায়নার পড়াটা কম্পারিজনলি ওইটাই সমস্যা হয় যে আমরা যখন কম্পেয়ার করি বা আমরা যে অবস্থায় থাকি ওখান থেকে আমরা একটা ধাক্কা খাই, ওইটার জন্য সমস্যা হয়। তো এই জন্য যারা চায়না থাকতে প্রিপারেশনটা ওইভাবে নেয়, আগে থেকেই বুঝে যায় বা ইয়ে করে। যেমন আমি 9th সেমিস্টার থাকতে আমি বুঝে গেছি যে আমার চায়নার পড়া দিয়ে আমার কাজ হবে না। আমি এখানে এসে কোচিং এ ভর্তিছি 9th সেমিস্টারে। তার মানে চিন্তা করো ওইখান থেকে আমাদের বুঝতে হবে যে যে আমাদের ওই সময়েই আমাদের রেসিডেন্সি বা এসসিপিএস এর মানে প্রিপারেশন না নিলেও আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের বিএমডিসি হচ্ছে আমাদের মেইন। আমাদের চায়নায় আমাদের স্কলারশিপটাও মেইন না, চায়নায় আমাদের মার্কস গুলাও খুব মেইন না। চায়নায় যদি আমি 98 ও পাই, 100 ও পাই, আমার যদি বিএমডিসি আমি পড়াশোনা করতে পারি, আর কোনো লাভ হবে না। আমি চায়নার পড়াটা আমি অনেক গুরুত্ব দিলাম, কিন্তু আমি বিএমডিসি এর এন্ডেভার গুলা পড়লাম না বা ওই বইগুলো আমি সাথে সাথে পড়লাম না, তখন আমার জন্য খুব লস এটা হয় আরকি। এটা আমরা জানি না। আমার ইচ্ছা যে সবাই জুনিয়ররা এটা অলরেডি বুঝুক যে এখান থেকে যদি প্রিপারেশন না নিতে পারে তাইলে হবে না। কারণ এখানে আসার পর সবাই ম্যাক্সিমামই দেখি যে এই ধাক্কাটা খায় যে কোথায় ছিল আর কোথায় মানে হঠাৎ করে এই অবস্থায় পড়ে গেলে তখন বিএমএসসি পরীক্ষাটা অনেক কঠিন মনে হয়। যারা কঠিন মনে হয় যাদের কাছে তখনই এই সমস্যাটা হয়। ওই জায়গা থেকে যখন মানে ওই জায়গা থেকে প্রিপারেশন না নিয়ে আসে তখনই ধাক্কাটা খায়। কারণ চায়নায় মার্কস গুলা 98, 100 ম্যাক্সিমাম গুলাতে, এগুলা কোথাও দেখাইতে পারবো না। এখানে কোনো এসসিবিএস বা বিসিএস এ কোথাও এই জিনিসটা দেখবেও না যে তোমার মার্কশিটটা। কারণ একেক দেশে একেক ধরনের মার্কস হয়। কোথাও 60 তোলা খুব টাফ হয়ে যায়, কোথাও 98 খুব ইজিলি পাওয়া যায়। এই মার্কস কোথাও দেখে না। তো আমরা করি কি ওইটা নিয়ে খুব পড়ে থাকি যে আরে আমার মার্কস 60 আসতেছে, আমার মার্কস 70 আসতেছে, আরেকজন তো 98 আসতেছে, 90 আসতেছে, খুব ভালো ইয়ে করতেছে, বা স্কলারশিপ এর একটা ইয়ে থাকে যে আমি একটু স্কলারশিপ পাবো, ফার্স্ট ক্লাস পাবো, এই পাবো ওইটার পিছনে দৌড়াইতে দৌড়াইতে না তখন এই বিএমএস থেকে অনেক দূরে আমরা চলে যাই। চলে যাওয়ার কারণে হঠাৎ করে আইসা তখন ধাক্কাটা খাওয়ার পরে আমরা বলি যে বিএমডিসি অনেক কঠিন করতেছে বা এই করতেছে। অথচ বিএমসি কিন্তু মোস্ট কমন কোশ্চেন গুলো, বাংলাদেশে যে কমন কোশ্চেন গুলো আসে এগুলাই প্রতিবার দিতেছে, প্রতিবারই। কিন্তু আমাদের আইডিয়া নেই যে বাংলাদেশের কমন কোশ্চেন কোনগুলা, এগুলি আমাদের আইডিয়া নেই। আমরা পড়তেছি অনেক কিছু, আমরা ক্যাপলান পড়তেছি, আমরা নাজিব পড়তেছি, আমরা ইয়া পড়তেছি, কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কোন জিনিসগুলো কমন এটাই আমি জানি না। প্রচুর টপিক পড়তেছি কিন্তু আমি জানি না যে কোনটা কমন, কোনটা আনকমন, কোনটা ধরা যাবে, কোনটা ধরা যাবে। এই জিনিসটা পার্থক্য করতে না পারে আমার কাছে তখন মনে হয় যে অনেক কঠিন জিনিস দিয়ে দিচ্ছে। কারণ আমরা যেটা কমন ধরে আসছি এই জিনিসটা দেয় নাই। আমরা যেটা আনকমন মনে করছি বা দেখি নাই কখনো, এগুলো বাংলাদেশে অনেক আজেরা জিনিস আছে যে পড়ায়। এখন কিছু করার নাই। আমার এখানে থাকতে হলে, এখানে পরীক্ষা দিতে হলে, এখানে পাস করতে হলে আমার ওই আজেরা জিনিসটাই পড়তে হবে, আজেরা জিনিসটা আমাকে আয়ত্ত করতে হবে।
এই হচ্ছে। আচ্ছা, থ্যাঙ্কস ভাই এত সুন্দর করে বলার জন্য। বেস্ট অফ লাক ভাই। কে যে বলতেছো রিয়েলমি রেডমি এগুলো দিয়ে, এটাও তো বুঝি না। তোমাকেও ধন্যবাদ ভাই শোনার জন্য। আর দোয়া করে আমার জন্য, দোয়া করে সবার জন্য দোয়া করি যে অ্যাটলিস্ট এখানে যারা আছো পাশ করে যাও প্রথম চান্সে। এখন থেকে তোমাদের যেহেতু এত কষ্ট করে এতক্ষণ ধরে আমার বকবকানি শুনছো, নিশ্চয়ই তোমাদের ইচ্ছা আছে। ইচ্ছা শক্তি থাকাটা অনেক বড় জিনিস। যাদের ইচ্ছা শক্তি থাকে যে অনেক আজারা জিনিসও শুনবো, বিএমডিসি রিলেটেড যাই যেখানে শুনি, মানে আজারা জিনিস হইলেও আমি শুনবো, বা যাই বলে যেখান থেকে যতটুকু গ্যাদার করতে পারি ওইটাই শুনি বা ইয়ে করে চেষ্টা করি। ওইটাই যারা করছে ওরাই কিন্তু পাস করতে পারে। যারা আরেকজন বা ঘুমায় থাকে বা ইগনোর করে যায় যে দরকার নাই, এই ভাই থেকে শুনবো না বা ওইটা থেকে শুনবো না, এটা আমরা যখন ফিল্টার আউট করতে গেলে কিন্তু কোনটা মিস হয়ে যাবে এটা বুঝতে পারবো না, কারণ কে কোনটা কি বলছে অনেকের থেকে। মানে দেখা যাবে আমি অনেক কাজের কথা বলছি, কিন্তু একটা জিনিস হলো দেখা যাবে যে একটা কথা অনেক কাজে লেগে গেছে তোমার, এটা বুঝবো না। তো এই জিনিসটা যারা এই জিনিসটাই থাকে যে বিএমডিসি, আমি আমি যেখানে যেখানে দেখতাম বিএমডিসি রিলেটেড বা এই রিলেটেড প্রত্যেকটা জায়গায় আমি শুনতাম, দেখতাম, মানে ফলো করার চেষ্টা করতাম। দেখা যেত এক ভাইরে ভাল লাগে না, তো তারপরও কথা উনি লাইভে আসছে শুনছি, অনেক কিছু শোনার পরে একটা জিনিস ক্যাচ করে গেছে যে এই জিনিস তো ভাই ভালো বলছে। তো পরে ওইটা ফলো করার চেষ্টা করছে, ওইটা কাজে লেগে গেছে। ওইভাবে চেষ্টা রাখতে হবে যে যেখানে যেটা শুনি যেটাই ইয়ে করি ওখান থেকে আবার নিজে বুঝতে হবে যে আমার ক্যাপাবিলিটি অনুযায়ী কোনটা আমি অ্যাপ্লাই করবো। আমি আরেকজনেরটা সব শুনলাম যে এটা অনেক করে ফেলাইতে হবে, করতে হবে। আমার ক্যাপাবিলিটি অনুযায়ী, আমার এবিলিটি অনুযায়ী, আমার সার্কামস্টেন্স অনুযায়ী আমি কি করব সেটা আবার আমাকে ডিসাইড করতে হবে যে আচ্ছা আমি এটা ধরবো, এটা ধরবো না, এটা করতে হবে আমাকে, এটা করে করে আমি পার পাবো। আচ্ছা ঠিক আছে, অনেক লেন্দি হয়ে যাচ্ছে, অনেক বিষয় হয়েছে। সবাই ভালো থেকো, দোয়া করো আমার জন্য, সবার জন্য দোয়া করি। নফিলের জন্য দোয়া রইলো। নফিল, কষ্ট করছো, কষ্ট দিলাম তোমাকেও। ভাই কি ভালো আমি থেকো। কাটে দিব? হ্যাঁ দাঁড়াও, আর কারো যদি কোনো এমনিতে কোনো কিছু জানার থাকে ইয়ে থাকে আমাকে নক করলে সমস্যা নেই, আর আমি গ্রুপে ছবিগুলো দিয়ে দিতেছি। হ্যাঁ, কেটে দাও। ওকে, আল্লাহ হাফেজ, আমি লিভ নিলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ভিডিওটা রাখছো না? ভিডিওটা রাখলে আমাকে পাঠিয়ে দিও। হ্যাঁ, দেখি এখন কাটলে কি যে আসে অপশন, আমি তো কোনোদিন করিনি, দেখা যাক কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে।